আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতা এখন পর্যন্ত 1300-এরও বেশি ভিডিও করেছে একাডেমিক, ক্লিনিক্যাল, ক্যারিয়ার সেশনের উপরে। তারই ধারাবাহিকতায় আমি আজকে আরো একটি সেশন নিয়ে উপস্থিত হলাম, যেখানে আমরা আজকে ডিসকাশন করব ম্যানেজমেন্ট অফ কার্সিনোমা ব্রেস্ট নিয়ে। আমি হোস্ট হিসেবে আছি জানাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 15-16। সাথে আছেন এক দুজন নয়, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমত আমি পরিচয় করিয়ে দেব, আমাদের সাথে সরাসরি ইউকে থেকে যুক্ত আছেন ডক্টর এস কে ফরিদ আহমেদ স্যার। স্যার জেনারেল অ্যান্ড অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জন এবং স্যার কর্মরত আছেন ওইকম জেনারেল হসপিটালে ইউকে তে। পাশাপাশি স্যার বাংলাদেশেও একই তালে সেবা দিয়ে যাচ্ছেন, চিফ কনসালটেন্ট হিসেবে বিআরবি হসপিটালে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? স্যার আমাদের দ্বিতীয় গেস্ট যিনি, তাকে আমি পরিচয় করে দিব। স্যারও খুবই স্বনামধন্য এবং খুবই অভিজ্ঞ একজন টিচার, অঙ্কোলজিস্ট ডক্টর এএফএম কামাল উদ্দিন স্যার। স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ দ্য রেডিয়েশন অঙ্কোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি ভালো আছেন? আচ্ছা, আমি তৃতীয় আমাদের মেন্টরকে পরিচয় করিয়ে দিই তাহলে। আমাদের তৃতীয় বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন, আমাদের সবার প্রিয় একজন ম্যাম, আলিন আফিসা ম্যাম, যিনি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর এবং কর্মরত আছেন কনসালটেন্ট হিসেবে বিআরবি হসপিটালে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আপনি ভালো আছেন? তোমরা ভালো আছো সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আর চলুন আজকের টপিকে চলে যাওয়া যাক। আজকের টপিক হচ্ছে মোস্ট লিডিং কজ অফ ডেড ক্যান্সার ইন ফিমেল। হ্যাঁ, আমি আজকে একটি বার্নিং টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট। এই টপিক নিয়ে পুরো অক্টোবর মাস জুড়েই অঙ্কোলজিস্টরা, অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জনরা বিভিন্ন ধরনের কনফারেন্স করে থাকেন। তারই একটি ধারাবাহিকতা আমরা এরকম একটি অনুষ্ঠানের সুযোগ পেলাম। আমি মন থেকে আমাদের তিনজন মেন্টরকে আজকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি সেশনের আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা চলে যাওয়া যাক আমাদের আসল টপিকে। যদি ফরিদ স্যারের কাছে প্রথমে চলে যাব, স্যার যদি বলতেন এই টপিক নিয়ে আজকে। ধন্যবাদ স্যার। Thank you, Kalpana. Just want to start my slide. Before I commence, I want to thank Professor Kamaluddin Bhai. He's a respected oncologist. Bangladesh has so far the best oncologist I've come across. So I'm pleased to have him with us. And he's from St. Medical School, Mansi Medical College, 1 year senior to me. So I'm really, glad that he's with us. So today's topics we're going to talk about is breast cancer. This is just a picture that's showing the anatomy of the chest wall and the breast, which is a subcutaneous structure, comprises of ducts, 15-20 ducts, areolas and lobes and fatty tissues all together, sits in front of the pec major muscle. And we are going to talk about breast cancer. Now, according to British oncologist Rupert Willis, that was 1930, defined neoplasm was an abnormal mass of tissue, the growth of which is uncoordinated with that of a normal tissue, and that persists in the same excessive manner after cessation of the stimulus which evoked the change. And the important addition component is the presence of genetic alteration of that altered cell growth. Now, breast cancer is a global challenge. Estimated 12.7 million new cases in 2008, set to rise 21.4 million by 2030. So the number is really increasing, and Bangladesh is part of it, and there is no exception either. 1 in 8 women in the developed country will develop breast cancer in their lifetime. And because we haven't got any data in Bangladesh, we haven't got exact figure, but I don't think it would be too far behind. Now, this is the most common cancer death among women that face in lifetime. In Bangladesh, it used to be cervical cancer. Now, breast cancer is #1 cause of death.
So we need to know a little bit more about it, especially the modern management of breast cancer. Now, what happened in the UK was following the introduction of the screening, the breast cancer presentation have reversed entirely. What we see currently in Bangladesh. Sir, স্ক্রিনিংটা শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। এতক্ষণ পর বলছো? আমি কি শেয়ার করলাম বাবা? Can you see this now? Can you see this now? Yes, sir. Yes, sir. So basically, yeah, I'm gonna go back where I was talking. So following the introduction of screening in UK, now we see mostly impalpably small cancers. I'm sure in Bangladesh, once we've introduced breast screening, mammographic breast screening program, we will be able to change the picture's current scenario from more locally advanced breast cancer, which they present nowadays, to early breast cancer, which as it's happening in UK. Now, there are grading of breast cancers depending on the number of counts of the mitotic figures, nuclear atypia and tubule formation. And each cell, there are, depending on high power field within the microscope, the number of mitotic figures, nuclear atypia and tubule formation, we count it, and altogether we say if the count is between 3 to 5 is grade 1, and if the counts of those changes are 6 to 7 per HPF, we call it grade 2. And if the score is 8 to 9, it is grade 3, which are signifying more aggressiveness of the cancer. That means how quickly it is proliferating, that it signifies, and it signifies its aggressiveness. Now, a stage refers to the extent of spread of tumor, and it is informed by both clinical and radiological assessment, which is clinical staging, as well as pathological examination of the surgical specimen. We call it pathological staging. Now, you would come across in books and in the lectures regular basis, which is commonly practiced in Bangladesh, but we actually tend to emphasize more on histological, biological, the factors that would help deciding treatment plan. But basic informations, clinical staging through TNM classification does help. As you can see, stages are from 0, 1, 2, 3, 4. Stage 4 is where any organ metastasis of any size of cancer or any nodal status, and stage 0 where you get in situ cancers where they cannot metastasize to lymph node or distal metastasis, and the survival rate is almost 100%, or like 98%, and that 2% is because of the missed focus of invasion. So I'm not going to go through too much detail about this staging. Now, invasive carcinoma of NST still accounts for the majority of the invasive breast cancer. And this NST is the non-specific type. And this accounts 50 to 75% of the total invasive cancer. Invasive lobular cancer is about 5 to 15% of all invasive breast cancer. Histological grade is generally grade 2. It's about 2/3, 3/4 is actually grade 2 type. And usually they are estrogen receptor, progesterone receptor positive, and they are usually HER2 negative on 75% of cases. But there are some other special types, which is less than 5% of total invasive breast cancer, like tubular, cribriform, mucinous. They all have good prognosis, and usually they are between grade 1 to grade 2. There is another special variety, medullary type, which is typically grade 3, and they are slightly aggressive type of cancer. And there are some other types like invasive micropapillary, spindle cell, and few others. Now, this is another cut I wanted to show this where from the previous slide, there's a TNM classification of the breast cancer. Now, if you want to compare survival with the stages, obviously, if the
present early stage, then survival is almost 100%. That's stage 0. And then as the cancer progresses from stage 0 to 4, the survival gradually goes down to 20 to 25%, 5-year survival for stage 4 patients. But because of all this development of cancer treatment, various targeted therapies and immunotherapies, things are looking a lot better and survival is increasing overall. Now, this is just one picture you could compare with a battery, AA size battery, where a small 1 centimeter cancer and how it progresses to 3 and 5 centimeter, which is like a battery size. By the time you are able to palpate a lump is kind of a bit late. And this is where the benefit of mammographic screening comes into play, where before it becomes palpable, you are able to pick those cancers in a very early stage. Now, how would you proceed for any patients? The patients comes with breast symptoms, breast pain, nipple discharge bleeding, size shape changes. You need to have a detailed history, and these sort of patients with breast problems should be referred to a breast surgeon or a general surgeon with a special interest in breast disease. The presentation could vary. It could present with a symptomatic lump, pain, nipple discharge, or maybe diagnosed elsewhere as a cancer of the breast. And the asymptomatic presentation could be either incidental or through mammographic screening, or somebody because of fear of cancer, for family members or friends diagnosed breast cancer, and then they come for check and diagnosed through mammographic screening, ultrasound biopsies as a breast cancer. Now, obviously, you would need to have a detailed history and assess the various risk factors when you see a patient, and you have to give them adequate time to identify all the detailed information about age, marital status, breastfeeding, contraceptive histories, menstrual histories, and family histories. And to be honest, we do know that about 1 in 8 women in developed country will develop breast cancer in their lifetime, but up to 5 to 7% breast cancers will be in relation to genetic mutation. So appropriate family history is absolutely important to evaluate. Examination-wise, on inspection, you could look at the size, shape, if there is any mass deformity or any nipple inversion or any other puckering, tethering, any changes, and you could find the lump. You need to document where the lump is, upper outer quadrant, central, or any quadrant of the breast. If there is an axillary masses or not, if there is an ulceration, discharges, all this information has to be documented, and this is the way you could examine the breast. And the tail of the breast, you always make sure the breast has got an extension, anatomical extension of axillary tail. And when you examine breast, you make sure that you examine the axillary tail of the breast as well. And quite often I see people use their fingertips, or they hold the whole breast with the fingers. But try to use your surface of the palm, at the middle of the fingers, where you'll be able to feel the breast a bit more gently. And the lesions, as I said, it could be palpable. By the time then it's kind of a bit late, and obviously you could find non-palpable lesions as well. The one thing is absolutely important, that you have to do imaging first, taking history and examining. Then you should do a mammogram if patient is above 35, followed by, if mammogram picks up any lesions, or clinically if there is a lesion identified, you have to do ultrasound, core biopsy of breast and axilla, and try to do core biopsy, all these things first before you do any images. Now, in Bangladesh, I would say by 35, the children, they will have quite a few children breastfeeding, therefore breast should be less dense, and mammogram should be able to pick up if there is any changes. So by 35 or above, I would recommend they should, if they've got a breast symptom, they should have starting with a mammogram first, and followed by ultrasound, breast and axilla, and then if there is any need to do a core biopsy. Now, ultrasound-guided core biopsy of the breast lesion and FNAC of the axillary node, if at least if possible, I would recommend core biopsy of the node, but if not, at least you should do FNAC of the lymph node. But for breast, you have to do core biopsy, because you do need to have the type, grade, and immunocytochemistry, all these information available on the core biopsy, which is almost impossible to provide with certainty on FNAC. Therefore, one take-home message, at least to begin with, make sure that when you do a triple assessment, that has to be a core biopsy if there is a lesion picked up.
Now, early diagnosis obviously saves lives because you're picking up things in early stage. You could manage cancers in a very smaller operations and less damage to the body and less other adjuvant treatments. This is just one of the picture where you could see a speculated lesion, a dense mass in the breast tissues, and that is looks like a malignant looking lesion. Now, the mammogram is quite helpful identifying, and more than 90% of occasion it picks up lesions, suspicious lesion. But if you do a normal 2D view here, there is a cancer, but it's not depicted very clearly. The moment you do a tomosynthesis, a 3D mammogram, the digital 3D mammograms, the tomosynthesis view is available. This technology is available in Bangladesh in some hospitals, and I'm sure we can do more about it. You see the benefit. 2D view is not showing, but where the 3D, you could see a speculated lesion. So we know that a 35% increase cancer detection could be done on a digital tomosynthesis view rather than conventional mammograms. Now, the report is a big problem in Bangladesh as well, where you don't get much clear information on the mammogram. If there is a lesion, they do not mention how was the size, where is it, what are the details of the lesions, and no grading is available as well. So I would recommend the mammogram, you should look for microcalcification if there is any speculation, distortion, the size of the lesion, the position of the lump, and breast density wise, you could put it in BRAS category, or in UK, British Radiologists Associations in UK, the radiologists describe mammogram as 1, 2, 3, 4, 5. So anything 1 is normal, 2 is benign, 3 is indeterminate, 4 means mammographical suspicious, and M5 means mammogram looking like a malignant lesion. And we like to get 2 views, craniocaudal and mediolateral view. Now, after the mammogram, if you pick up any abnormalities, you would like to get an ultrasound. An ultrasound report should include a lesion. If it is picked up, should be mentioning position, its depth from the skin, and the distance of that lesion from the nipple areola, which they're quite important, and the size of the lesion, whether there is a specific size, if there is a more than one or multiple, they all need to be mentioned, and they have to comment about axillary lymph node. You'd be surprised in Bangladesh, I say 99% sonologist reports at the end, FNAC recommended. And this is a disaster because often FNAC just looks at the cells of a cancer, and immediately, if it is an oncologist, they will start giving chemo, or if it is a surgeon, they will do a mastectomy axillary clearance. These are 40, 50 years old approach, and we must move away from this approach to a more modern approach. And therefore, you do recommend core biopsy instead of FNAC in order to get the full information before you're able to start appropriate treatment for a breast cancer. Axillary node, you have to look at the cortical thickening, and if it is more than 2.5 millimeter or more, you should recommend a core biopsy. And if the core biopsy of the lymph node is not possible, at least do an FNAC, because if the node shows cancer cells, that is more than enough. But for breast, it's absolutely important that you do core biopsy. Rarely, a lesion can be seen only on mammogram. In that case, you have to do a mammographic or a stereotactic core biopsy, which I'm sure it will be available in Bangladesh in future. And also, there are occasions where mammogram ultrasound failed to pick up a lesion in breast. Only MRI can see it. And in that case, MRI-guided core biopsy is available in the developed countries. Now, this is a core biopsy, a conventional core biopsy one, and this is an automatic core biopsy gun, where these are the requirements to do a core biopsy. And on ultrasound, you could see there is a lesion there, and this is the lesion, and the needle goes in, and the core biopsy gun is fired. It goes through the lesion, takes the sample out, and you have to do at least 3 to 6 cores in order to get a decent sample. Now, when you talk about pathology report, this is another place where we do need to have improvement with the quality of the reporting
and the quality of the whole processing of the sample, so that you give accurate information, because based on that, a surgeon or an oncologist would actually be able to decide appropriately which treatment, how the treatment can be initiated. So a very qualityful pathology report is absolute must, which I'm sure there is a scope of improvement in Bangladesh as well. That report should contain a type of cancer, invasive or non-invasiveness, the grading with clear documentation, lymphovascular invasion, because if it is seen, it signifies more aggressiveness, estrogen, progesterone receptor, and HER2 receptors. These are, whether they are present on the cancer cells or not, these informations are absolutely valid and mandatory requirements before any treatment plan can be initiated. So please remember this point, absolutely important information, that you cannot rely on FNAC, because you will never get these informations on FNAC. You do need a core biopsy. Now, additional images could be required, could be an MRI, further second look ultrasound, sometimes staging investigations like CT, bone scans, and also some other things, including PET scans. Sometimes if there is a second look ultrasound following an MRI, you may be able to find a lesion based on what is picked up on MRI and may need a further biopsy. So lots of things could be needed as an additional adjunct. Now, once you excise a tumor, always remember, if it is a small cancer, you would want to do a breast conserving surgery. The breast cancer doesn't mean that you just have to do a mastectomy. Sometimes a cancer could be large, and if it is tumor biology, aggressive one, and suitable, you could treat this with a chemotherapy first. We call it neoadjuvant chemo, to downstage to shrink the cancer, and then you could still do breast conserving surgery. If it is a small cancer, comparing to breast volume, you could do simply wide local excision. This is a cancer specimen excised, where there are sutures made in a three-dimensional way, a superior short, lateral long, double deep, so that pathologists will have three-dimensional orientation, so that they can appropriately confirm the margins of the cancer, because you do need 1 millimeter clear margin. And if you do not help this by the pathologist with this orientation, all the blame will be going to surgeons because of failure to orient the specimen. The pathologist won't be able to confirm the margin status, which margin is it positive or clear, whether superior, inferior, anterior, deep, or lateral, medial. So three-dimensional orientation is absolutely key. So be mindful about that. And this is one of the way how the orientation is being done. In Bangladesh, many places frozen section facilities are available, where you take the cancer out. If it is a wide local excision, you orient the specimen, send it to lab while patient is still asleep, and pathologist will confirm whether the cancer has got complete clear margin. And if the margin is clear by 1 millimeter, you do not need to take any more surgery or any more margins. So they are quite helpful if the facilities are available. Now, surgery for invasive cancer. Breast conserving surgery is mostly practiced if it is a small cancer. If it is a large cancer, you could give suitable patients, you could give neoadjuvant chemotherapy to downstage it, and then you can still go and do it a breast conserving surgery. Obviously, we are trying to do less and less nowadays, like a de-escalation, or less is more. This is the new ethos for breast management. That includes breast surgery as well. So mutilating surgery is getting less and less done nowadays, because we know that mastectomy hasn't got any survival benefit comparing to breast conserving surgery. If you compare it, survival is kind of identical. If not, breast conserving surgery patients do better, as newly emerging evidences suggest. So mastectomy definitely will have a role. It has always had a role, and it will have a role for certain type of cancers and sizes of cancers and certain situations. But we try to do breast conserving surgery with oncoplastic approach is the way forward. This is what we've been practicing in UK for the last 15, 20 years. Now, we know that breast conserving surgery followed by radiotherapy outcome is same as mastectomy. That's what I have written. BCS plus RT is equals to mastectomy. And if it is a palpable lesion, you do a wide local excision, and obviously nodal staging, either with a sentinel biopsy or axillary clearance, depending on the nodal status. I'll come to that later on. If the lesion is picked up on mammogram or ultrasound, and you cannot feel it in hand, and you've done an ultrasound guided core biopsy and it is a cancer, then you could do with a
wire under local anesthetics, a wire inserted into the cancer, or you could also do a skin marking on the with an ultrasound. With a combination of these two, you could easily do a wire-guided wide local excision, and you should X-ray the specimen to look at whether the cancer is already taken out or not. And also it helps you to find out the radiological margin. For breast conserving surgery, remember, histologically you need only 1 millimeter clear margin to be able to say it's completely excised. And I have to say, all these technologies of breast conserving surgeon wires, we have made it available, transferring the technology transfer done from UK to Bangladesh. And I take great pride on initiating this modern management of breast cancer in Bangladesh. Now, there are indications, as we have mentioned, this smaller cancer, if it's T1 or T2, or anything less than 4 centimeter, you should be able to consider breast conserving surgery. Or even if it is a node positive, nodal status do not decide the type of breast surgery you are going to do. Nodal status will help deciding what type of axillary surgery you're going to do. If the node is normal, clinical and ultrasound, you do axillary sentinel node biopsy. There is no need to do axillary clearance. If the nodes are positive up front with a FNSC or core biopsy through ultrasound, then obviously you would need to do axillary clearance. So that's a different passage. There are a few contraindications for breast conserving surgery. If there is a multifocal breast cancer, sort of more than 2 or 3 cancers are present, or patient has got an aggressive form of cancer like inflammatory breast cancer, they would need neoadjuvant chemo. Following that, if there is no distant metastasis, then you have to do a mastectomy. Breast conserving surgery is absolutely contraindicated, or a patient choice. That's a different group. And if patient has a previous breast conserving surgery and then had radiotherapy, that group of patients can also, if you have a cancer recurrence, the option is a mastectomy as well. And there are some relative contraindications as well. If it is a collagen vascular disease, after doing breast conserving surgery, you may not be able to do appropriate radiation or radiotherapy. Therefore, breast conserving surgery, we tend to avoid as well. If someone has got a genetic test because of the family history, strong family history, and they are found to be genetic mutation positive, like BRCA1, BRCA2, or TP53 mutation, you would probably want to avoid a breast conserving surgery instead of doing bilateral breast surgery, removing the breast tissue and reconstruct. And you'll be able to find in March, we did a live surgery workshop, and we did bilateral nipple skin sparing mastectomy implantative reconstruction, first time in the history of Bangladesh, and it is already in YouTube. And I can send a link so that you'll be able to see that patients who has BRCA mutations with breast cancers or breast reducing surgery, they can have those sort of high-tech procedures done in Bangladesh. So perfectly available. Now, coming back to axillary staging, if there is a palpable node, you done axillary FNSC, it is showing cancer cells, then you know that breast cancer metastasis to axilla. In that case, you do need to do a staging axillary CT. You need to do a staging CT, chest, abdomen, pelvis, and bone scan to exclude if there is any distant metastasis. And if not, and when you talk about surgery, the surgery should have a level 2 axillary clearance. And more than 90% cases, when you do axillary clearance, you have to have at least 10 lymph nodes present on the clearance sample to be able to say there is a quality clearance done. Now, axillary sentinel node biopsy has been practiced almost 17, 18 years in UK and many other developed countries. And in Bangladesh, we have been practicing it over 3 years. One-step nucleic acid amplification is a newer technique we've been using for almost 10 years in UK and many other developed countries, where you count CK19 mRNA proteins within the lymph nodes because they are normally absent. They're present in the breast ducts epithelium. And if there is a breast cancer metastasis, so those tissues will go to lymph nodes. And if they're present with a certain number of copies of CK19 mRNA, that would be considered as a macrometastasis or positive. And these sort of OSNA studies are done while patient is anesthetized, especially on certain group of patients. If patient has got neoadjuvant chemo and has got a sentinel node biopsy, and you have to do emergency urgent OSNA, and if OSNA is positive, you have to do axillary clearance. So if SNB is positive, still we are clearing axilla on few cases,
few examples, like if it is more than 3 nodes positive, or if it is a T3 size cancer and OSNA is positive, we do clearance at the same time. Currently, there is no axillary clearance is done for majority of the SNB positive cases, because based on AMAROS and Z11 trials, the guidelines have changed to most of the developed countries where axillary radiotherapy is offered instead axillary clearance. But again, that's a choice, and depending on the facilities available. Now, axilla, that's post-neoadjuvant chemo, you have to do SNB, OSNA, as I was mentioning, and if OSNA or SNB, sentinel biopsy or histology is positive, or frozen section is positive, you have to do axillary clearance. So that is absolutely important. And when you talk about post-neoadjuvant chemo breast surgery, if there is a complete downstaging, the cancer is shrunk, to be able to do a breast conserving surgery, you should be able to do breast conserving surgery. You do not have to remove the original size of the cancer area. You'll be removing what is left after chemotherapy response, the size of the cancer. And sometimes you need to put a marker clip, which is available in Bangladesh now. We've been using it for the last 3.5 years. Those marker clips, even if the cancer is completely responded with chemotherapy to almost nil, palpable, then you could do a wire-guided wire localization of that marker clip, and then you could do a wire-guided wire localization. And these are perfectly oncologically safe, and is practiced all over the world, and we've been practicing it in Bangladesh for the last few years. Now, I wanted to touch upon one thing. I see some of the faculty members are teaching students LCIS as an example of a classification of breast cancer. It used to be some 20 plus years back, but nowadays, in fact, for a good number of 15 years or more, the LCIS is now no longer considered as a classification part of the breast cancer. Although the LCIS means lobular carcinoma in situ, the carcinoma is a misnomer. It is now considered simply as a risk factor. And a person who has got a lesion picked up on mammogram ultrasound and a biopsy showing LCIS, all it needs is a vacuum excision or simple wire-guided excision biopsy. It doesn't need to be completely excised. You just excise it and do annual mammographic surveillance for 5 years for a risk assessment. And we know that LCIS is just a risk factor at the moment, and it is got 7-fold increased risk of breast cancer development. So be mindful that LCIS is no longer considered as a part of the classification of breast cancer. In fact, it is just a risk factor. Now, what do you do with the recurrent breast cancer? For example, someone has got, আচ্ছা তোমরা কি চাচ্ছ আমি বাংলায় বলি? কল্পনা? স্যার বেটার হয় যদি এক্সপ্লেইন গুলো একটু বাংলায় করেন, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি সরি, আমি ভুলে গিয়েছিলাম, আমি বাংলায় আসলে বলা উচিত ছিল, আমি বাংলা ইংলিশ মিক্স করে বলবো, আমাকে এরপর মনে করাই দিবেন। সমস্যা নেই, বলতে থাকুন আপনি। আচ্ছা, কারো ধরো একটা ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তারপর ট্রিটমেন্ট করা হয়েছে, আইদার ম্যাস্টেক্টমি অথবা ব্রেস্ট কনজারভিং সার্জারি করা হয়েছিল, পরে রেডিওথেরাপি দেওয়া হয়েছিল, 5-6 বছর পর ক্যান্সারটা ফেরত আসলো একটা চাকা হিসেবে। তো তখন তোমাকে স্টেজিং করতে হবে, সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, বোন স্ক্যান করবে। এটা করে মেক শিওর করতে হবে যে কোনো ক্যান্সারটা আর ছড়িয়েছে কিনা। তার আগে অবশ্যই ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড, কোর বায়োপসি করে যে নতুন লাম্পটা এসছে সেটাকে অ্যাসেস করতে হবে। এবং যে প্রসেসটা আগে দেখো, প্রথমে ম্যামোগ্রাম, তারপর আল্ট্রাসাউন্ড, ওর সাথে কোর বায়োপসি, ওটার উপর ডিপেন্ড করবে টাইপ, গ্রেড, লিম্ফোভাস্কুলার ইনভেশন, ইমিউনোসাইটোকেমিস্ট্রি, যেটা ইআরপি আর HER2। এই ইনফরমেশন গুলো অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি বিফোর এনি ট্রিটমেন্ট। অ্যাগেইন, বিফোর এনি ট্রিটমেন্ট ইউ কুড ইনিশিয়েট। কারণ কি, টিউমার বায়োলজি ক্যান চেঞ্জ। প্রথম ক্যান্সার যদি কারো 5-7 বছর আগে হয়েছিল, তখন যদি ইআর নেগেটিভ হয়, হতে পারে 5-6 বছর পরে যখন টিউমার রিকারেন্ট হয়েছে, ফেরত এসছে, HER2 could be পজিটিভ, অথবা ইআর পজিটিভ থাকলে নেগেটিভ হতে পারে, বা ভাইস ভার্সা। তার মানে হচ্ছে যে নতুন করে যদি ক্যান্সার ব্রেস্টে চলেও আসে বা শরীরের কোথাও চলে আসে, তখন সেটা বায়োপসি করে কনফার্ম করতে হবে, ইনক্লুডিং ইমিউনোসাইটোকেমিস্ট্রি। শুধু এফএনএসির উপর রিলাই করলে চলবে না, আবার বললাম। এবং এই ক্ষেত্রে অবশ্যই স্টেজিং ইনভেস্টিগেশন করাটা খুবই জরুরি। আমাদের দেশে কি হয়, এফএনএসি করে একটা ক্যান্সার পেলেই প্রথম কাজ হলো সিটি স্ক্যান, বোন স্ক্যান করতে পাঠাই দিল। কিন্তু অবশ্যই তোমরা আননেসেসারি ওভার ইনভেস্টিগেশন করার আমি কোনো কারণ দেখছি না। তখনই তুমি স্টেজিং করবে যখন দেখবে যে এটা ব্রেস্ট ক্যান্সার এবং বগলেও ক্যান্সারটা চলে গেছে এক্সিলাতে। যদি অনেকগুলো সাসপিশিয়াস নোট পাওয়া যায় বা এফএনএসি করে ক্যান্সার পাওয়া যায়, তখন তুমি স্টেজিংটা করাটা জরুরি। তার আগ পর্যন্ত করাটা হবে পয়সার
শ্রাদ্ধ করা, আননেসেসারি টেস্ট। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যদি কারো প্রথম অপারেশনটা ব্রেস্ট কনজিউমিং সার্জারি করা হয়েছিল, তারপর রেডিওথেরাপি দেওয়া হয়েছিল, তারপরে যদি ক্যান্সারটা ফেরত আসে, তার স্টেজিং এবং সবকিছু টেস্ট করা হবে, বায়োপসি করা লাগবে, এবং এরপর যদি সার্জারি করা হয়, তখন ক্যান্সারটা যদি ছোট রিকারেন্স হয়, ব্রেস্ট কনজিউমিং সার্জারি দ্বিতীয়বার করা যাবে না। কারণ হচ্ছে একটা পার্সন দুইবার রেডিওথেরাপি পেতে পারে না, কারণ দ্য রিস্ক অফ রেডিও নেক্রোসিস ইজ ভেরি হাই। এই কারণে একটাই অপশন রিকারেন্ট ক্যান্সারের ক্ষেত্রে, তখন মাস্টেক্টমি করতে হবে যদি স্টেজিং ক্লিয়ার থাকে। আর খোদা না করুক যদি স্টেজিং এ দেখা যায় যে লাং, লিভার, বোন মেটাস্টেসিস এগুলো থেকে থাকে, স্পেশালি বোনে যদি অনেক এরিয়ায়, শুধু একটা জায়গায় না, অনেকগুলো এরিয়া যদি থাকে, অথবা লাং এ বা লিভারে যে কোনো লিশন যদি কনফার্ম হয় যে এটা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, সেখানে সার্জারির আর কোনো রোল নেই, স্ট্রেট আওয়ে কামাল ভাইদের কাছে পাঠিয়ে দিবে অনকোলজি রেফারেল। কল্পনা, আমার কাছে কতক্ষণ সময় আছে? স্যার এখন আমরা হচ্ছে 42 মিনিট, মানে 40 মিনিট আচ্ছা, শেষ আমি হয়ে দ্রুত গিয়েছে প্রথম আমি সেশন। দ্রুত শেষ করার চেষ্টা করব। নাও, বাংলাদেশে আমরা এটাও দেখতে পাচ্ছি, ম্যামোগ্রাম স্ক্রিনিং এর প্রাইভেটে যেটা হচ্ছে অনেক জায়গায়, যদিও ন্যাশনাল ম্যামোগ্রাফি প্রজেক্ট নেই, অনেক ক্যান্সার আমরা পাচ্ছি যে ম্যামোগ্রামে দেখা যায় যে মাইক্রোক্লাসিফিকেশন, তুমি আল্ট্রাসাউন্ড করে বায়োপসি করে তুমি এখানে পারলে ডাক্তার কার্সিনোমা ইনস্টিটিউট, এটা টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার যেটা নন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার, যেখানে ক্যান্সার সেলগুলো বেসমেন্ট মেমব্রেন ক্রস করে বাইরে যায়নি, সুতরাং এগুলো লিম্ফ নোডে যেতে পারে না, এটা স্প্রেডও করতে পারে না, টেকনিক্যালি ইট ক্যানট কিল ইউ। কিন্তু এটা যদি ট্রিটমেন্ট না করো, 5 থেকে 15 বছর পরে এই ডিসিআইএস, ডাক্তার কার্সিনোমা ইনস্টিটিউট, ক্যান বিকাম ইনভেসিভ ক্যান্সার। তো আমরা কি করি, ডাক্তার কার্সিনোমা ইনস্টিটিউট 3টা টাইপ আছে, লো, ইন্টারমিডিয়েট এন্ড হাই গ্রেড ডিসিআইএস। আমরা রিকমেন্ড করি সার্জারি, এবং সার্জারিটা কি হয়, যদি স্মল একটা এরিয়া 4 সেন্টিমিটারের কম ক্যালসিফিকেশন বায়োপসি করে ক্যান্সার ধরা পড়েছে ডিসিআইএস, তখন তুমি ওয়ার গাইডেড ওয়াইড লোকাল করলে এনাফ, ইউ নিড অনলি 1 মিলিমিটার ক্লিয়ার মার্জিন। আর যদি বেশি বড় হয়, ইউ শুড বি ডুইং মাস্টেক্টমি, immediate reconstruction, and obviously you want to do a sentinel biopsy. আমি আগেই বলেছি ডিসিআইএস কিন্তু এক্সিলাতে যায় না, কারণ এটা তো উইদিন দ্য ডাক্তারের মধ্যে রয়ে গেছে, বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি। সুতরাং কেন মাস্টেক্টমি, ডিসিআইএস মাস্টেক্টমি করার সময় আমরা সেন্ট্রাল বায়োপসি বলছি, এটা ডিসিআইএস এর জন্য না, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড মিসড ফোকাস অফ ইনভেশন থাকার পসিবিলিটি 7-20%। এই কারণে আমরা আপফ্রন্ট সেন্টিনেল বায়োপসি করছি, ডিসিআইএস এর জন্য না, বরঞ্চ মিসড ফোকাস অফ ইনভেশন যদি মাস্টেক্টমি অন্য কোনো ধর থেকে যায়, ধরো তুমি 4 সেন্টিমিটার ক্লাসিফিকেশন আছে, ওখানে বায়োপসি করে ডিসিএস পেলে তুমি মাস্টেক্টমি করে দিলে, প্যাথোলজিস্ট বললো হ্যাঁ 5 সেন্টিমিটার ডিসিএস কিন্তু আরেক জায়গায় ইনভেসিভ ক্যান্সার পাওয়া গেছে, তখন তো তোমার আর অ্যাক্সিলারি স্টেজিং করার কোনো উপায় নাই। এই কারণে আপফ্রন্ট সেন্ট্রাল বায়োপসি করতে হবে ডিসিআইএস এ যদি তুমি মাস্টেক্টমি করো। আর যদি ডিসিআইএস এর ব্রেস্ট কনজিউমিং সার্জারি করা হয়, তাহলে অ্যাক্সিলারি স্টেজিং বা সেন্টিনেল নোড বায়োপসি করার কোনো প্রয়োজন নেই। Now, Kamal bhai, are you there? Yes, I'm there. My sincere apologies giving you short notice. এখানে আমি কয়েকটা স্লাইড রেখেছি অনকোলজিক্যাল ম্যানেজমেন্টের, that includes neoadjuvant chemotherapy to adjuvant and others. আপনি কি, আমি স্লাইডগুলো রেখেছি কিন্তু আমি সাহস পাচ্ছি না আরো প্রোগ্রেস করার জন্য। আমি কি আপনাকে, can I request you to take over? Okay, আপনি- no problem. Thank you, Farid. And thanks for preparing the slide for me. So what Farid has done, Farid ja boleche je breast cancer, not breast cancer, any cancer, first treatment is surgery. Surgery is the first curative treatment. And তারপরে হচ্ছে রেডিওথেরাপি এন্ড তারপরে কেমোথেরাপি। বাট ইন ব্রেস্ট ক্যান্সার কেমোথেরাপি রোলটা একটু আগে, বাট আদার দ্যান ব্রেস্ট ক্যান্সার, ইন মোস্ট অফ দ্য ক্যান্সার যদি আমরা শুনি যে একটা পেশেন্টের কেমোথেরাপি ট্রিটমেন্ট হচ্ছে, তাহলে মনে করতে হবে যে দ্য পেশেন্ট ইজ নট ইন এ গুড শেপ। কারণ অনলি কেমোথেরাপি মানে হচ্ছে রুগীটার শেষ সময় তার মানে থেকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করা হচ্ছে, এক্সেপ্ট হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। কিন্তু আমাদের দেশে যদিও ম্যাক্সিমাম রুগী এবং ডাক্তাররা মনে করে কেমোথেরাপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অফ ক্যান্সার। বাট ব্রেস্ট ক্যান্সারের বেলা ইজ এ ডিফারেন্ট। যেমন এখানে বলা হয়েছে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি এন্ড অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। হোয়াট ইজ নিওঅ্যাডজুভেন্ট? নিওঅ্যাডজুভেন্ট হচ্ছে যখন আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্টের আগে কোন একটা ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে নিওঅ্যাডজুভেন্ট। সো ব্রেস্ট ক্যান্সারের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। সার্জারির আগে যদি আমরা কেমোথেরাপি দেই, দ্যাট ইজ কল্ড নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর যদি ডেফিনিটিভ ট্রিটমেন্টের পরে আমরা কেমোথেরাপি দেই, দ্যাট ইজ কল্ড অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। সো
So neoadjuvant you see here যে এখানে বলা আছে যদি হাই গ্রেড হয় ট্রিপল নেগেটিভ হয় ইটস এ ভেরি লার্জ টিউমার যদি হয় অথবা ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার যদি থাকে অথবা যদি নোট পজিটিভ এনি সাইজ বাট নোট পজিটিভ হয় এবং আমাদের যদি এমন হয় যে ইট ইজ মার্জিনালি কনজারভেশন করা পসিবল বা এত বড় যে ব্রেস্ট কনজারভেশন পসিবল না বাট আমরা ব্রেস্ট কনজারভেশন করতে চাই ডাউন স্টেজ করার জন্য সাইজটা ছোট করতে চাই অল দিস সিচুয়েশনে আমরা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিতে পারি আদার দ্যান দিস নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে আগে যদিও বলা হতো যে কোনো সার্ভাইভাল বেনিফিট নাই বাট এখন দেখা যায় যে না নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপিতে ইভেন সার্ভাইভাল বেনিফিটও পাওয়া যায় আর যদি হার্ট টু ওভার রেসপিরেশন থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ডুয়েল ব্লকেট করি যে পার্টুজিমাব এন্ড ট্রাস্টুজিমাব ভেরি এক্সপেন্সিভ বাট ভেরি এফেক্টিভ তাহলে দেখা যায় যে একটা বিগ পার্সেন্টেজ আমরা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিলে সার্জারির সময় কোনো টিউমার খুঁজেই পাওয়া যায় না which is a good surrogate of survival. So this is all about neoadjuvant. আমরা সাধারণত নিওঅ্যাডজুভেন্ট আগে স্যান্ডউইচ টেকনিক দিতাম কিছু কেমোথেরাপি দিয়ে সার্জারি করতাম তারপরে আবার কেমোথেরাপি দিতাম এখন বলা হয় যে নো ইফ ইউ গিভ নিওঅ্যাডজুভেন্ট ফিনিশ অল দ্য ট্রিটমেন্ট ইট ইজ এ নিউ চেঞ্জ এটা নতুন এসছে ফর লাস্ট ফিউ ইয়ার্স এটা প্র্যাকটিস হচ্ছে এটার কারণ হচ্ছে যে আমরা চাই যে আগে আর পরে দেওয়াতে কোনো ইফেক্ট ডিফারেন্স নাই কিন্তু আমরা যদি টোটালটা আগে দিই তাহলে আমরা প্যাথোলজিক্যাল রেসপন্স দ্যাট ইজ টোটাল টিউমারটা হারিয়ে যাওয়ার যে সুযোগটা সেটা বেড়ে যায় সেজন্য আমরা এখন কমপ্লিট কেমোথেরাপিটা শেষ করে তারপরে সার্জনের কাছে রোগী পাঠাই বাট ইন সাম সিচুয়েশন আগে কেমোথেরাপি নাও দেওয়া হতে পারে বাট যদি আপফ্রন্ট সার্জারি হয়ে যায় ফর হোয়াট এভার দ্য রিজন ইজ সেক্ষেত্রে আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেই কখন দেই যদি সাধারণত এখানে নোট পজিটিভ যদি হয় হায়ার গ্রেড দ্যাট ইজ 213 যদি রিসেপ্টর নেগেটিভ হয় রিসেপ্টর পজিটিভ হলে এখানে একটা ডিবেট আছে যে ছোট সাইজ দ্যাট ইজ 1-2 সেন্টিমিটারে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া না দেওয়া নিয়ে দেয়ার ইজ ডিফারেন্ট স্কুল অফ থটস বাট আমরা বলি কোনো ইন্টারভেনশন 10% এর বেশি বেনিফিট না হলে খুব জাস্টিফাইড না বাট দেয়ার আর সাম রিজন যেমন ট্রান্স আটলান্টিক আমেরিকানরা তারা 1 সেন্টিমিটার হলেও তারা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেয় বাট ব্রিটিশরা তারা বলে যে নো আমরা যদি রিস্ক ফ্যাক্টর দেখি যে ERPR পজিটিভ আর টু নেগেটিভ টিউমার সাইজ ইভেন আপ টু 2 সেন্টিমিটার গ্রেড 1 তাহলে তারা অ্যাডজুভেন্ট দেয় না সো আমরা যেটা করি আমরা রোগীদেরকে ডিসকাস করি যে আপনার একটু বেনিফিট আছে আপনি তাহলে কেমোথেরাপি দিতেও পারেন নাও দিতে পারেন বাট মোস্ট অফ দ্য কেসে এটা বলার পরে মেজরিটি পেশেন্ট কেমোথেরাপি নিতে চায় তারা ভয় পায় যে 5% রিস্কটাও একটা বড় রিস্ক সো আমরা বলতে পারি যে এনিথিং মোর দ্যান 1 to 2 সেন্টিমিটার যদি বড় হয় আর যদি এনি সাইজ বাট ERPR যদি নেগেটিভ হয় গ্রেড যদি 2-3 হয় আর যদি এনি সাইজ নোট যদি পজিটিভ থাকে এবং যদি হার্ট টু পজিটিভ হয় বা ট্রিপল নেগেটিভ হয় তাহলে আমরা অবশ্যই তাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব আরেকটা হচ্ছে অনকোটাইপ DX স্কোর এখানে বলা হচ্ছে 25 ইট ইজ এ ইন্টারেস্টিং টেস্ট ভেরি এক্সপেন্সিভ ওয়ার্ল্ডে মাত্র একটা জায়গায় হয় বাট গুড থিং ইজ দ্যাট যে কেমোথেরাপির মতন পেইনটাকে অ্যাভয়েড করা যায় যদি আমরা অনকোটাইপ DX টেস্টটা করতে পারি আগে লো রিস্ক গ্রুপকে বলা হতো তাদের কেমোথেরাপি অ্যাভয়েড করা যায় এখন বলা হয় লোয়ার ইন্টারমিডিয়েট রিস্ক দুটো গ্রুপকে কেমোথেরাপি অ্যাভয়েড করা যায় 95% ক্ষেত্রে তাদের আর কোনো রিস্ক থাকে না সো দিস ইজ অল অ্যাবাউট নিওঅ্যাডজুভেন্ট এন্ড অ্যাডজুভেন্ট কেমোথেরাপি কেমোথেরাপি প্রোডাক্টের মেলায় আমরা বলি যে আমরা সাধারণত ব্রেস্ট ক্যান্সারে অ্যাড্রিয়ামাইসিন এবং সাইক্লোফসফামাইড এই কম্বিনেশনের সঙ্গে ট্যাক্সেন ইউজ করি সাধারণত যদি নোট পজিটিভ থাকে ট্যাক্সেন প্যাক্লিটেক্সেল বা ডসিটেক্সেল এই জাতীয় ড্রাগ ইউজ করি আর যদি নোট না থাকে শুধু যদি আমরা 4 সাইকেল আর্লি স্টেজে করতে চাই তাহলে অ্যাড্রিয়ামাইসিন বেস কেমোথেরাপি দিতে পারি আবার ট্রিপল নেগেটিভের ক্ষেত্রে বলা হয় যে এখন সেকেন্ড জেনারেশন দ্যাট ইজ প্যাক্লিটেক্সেন এন্ড প্লাটিনাম দুটোর কম্বিনেশন দেওয়া হয় এটার ক্ষেত্রে আমরা দেখে যে একটা গুড রেজাল্ট পাওয়া যায় আবার নিওঅ্যাডজুভেন্টের বেলায় দেখা যায় প্ল্যাটিনাম যদি দেওয়া যায় যে নর্মাল যে প্যাথোলজিক্যাল রেসপন্স হয় তার চাইতে প্ল্যাটিনাম ইউজ করলে ট্রিপল নেগেটিভে রেসপন্স রেট হায়ার হয় শুধু তাই না এখন দেখা যাচ্ছে যদি আমরা ইমিউনোথেরাপি যদি ইউজ করা যায় তাহলে ইমিউনোথেরাপি যদি নিওঅ্যাডজুভেন্ট থেরাপি ইউজ করা যায় তাহলে এই প্যাথোলজিক্যাল রেসপন্স আপ টু 60% প্লাস হয়ে যায় তাই আমাদের দেশে যদিও আমরা খুব রুটিনলি ইউজ করি না বাট অনেক কান্ট্রিতে এখন ট্রিপল নেগেটিভ যেহেতু ইটস এ ভেরি ব্যাড ডিজিজ আমরা বলি ইট ইজ দ্য মোস্ট ব্যাড বায়োলজি টিউমার অফ ব্রেস্ট ক্যান্সার কারণ সে কিরকম বিহেভ করবে আমরা জানি না আর শুধু তাই না তার কোনো টার্গেটেবল কিছু নাই না হরমোন রিসেপ্টর আছে না হার্ট রিসেপ্টর আছে তাই যদি সে রেসপন্স না করে আমাদের হাতে কিছু থাকে না তাই তার বেলায় আমরা বেস্ট ট্রিটমেন্টটা অফার করতে চাই এবং এখন বলা হয় বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্ল্যাটিনাম উইথ ইমিউনোথেরাপি অ্যাজ নিওঅ্যাডজুভেন্ট
whatever the size, whatever that nodal status is, তাকে আমরা নিয়োজন দিব with the hope যে 60% ক্ষেত্রে বা 62% ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল রেসপন্স হবে, তারপরে আমরা পেশেন্টের সার্জারি, তারপরে ব্যাক টু ব্যাক যদি আমরা মাস্টেকটমি করি তাহলে রেডিওথেরাপি নিয়ে ডিবেট আছে, বাট কনজারভেটিভ বলে ফরিদ যেটা বলেছে আমরা রেডিওথেরাপি দিব। সো আই থিঙ্ক দিস ইজ মোর অর লেস, মানে নন অনকোলজিস্টের জন্য এই বেশি কেমোথেরাপি আমি বলতে চাই না। সো দে উইল বিকাম অনকোলজিস্ট এন্ড দে উইল টেক মাই role, which is not appreciated. Farid, anything extra on? Do you have any slide for me? Okay. Yes. Radiotherapy. এখন কেমোথেরাপির ব্যাপারে বললাম, রেডিওথেরাপি ইজ a very important portion for all cancer, কারণ it is something like surgery, and chemotherapy is not always curative, but radiotherapy is always curative. In breast cancer যদি আমরা মাস্টেকটমি করি তাহলে রেডিওথেরাপির রোলটা একটু কম। যদি নোড নেগেটিভ হয়, মাস্টেকটমি হয়, তাহলে T1 T2 তে রেডিওথেরাপির দরকার নাই। বাট যদি T3 T4 হয় বা মার্জিন যদি নিয়ার পজিটিভ হয়, বা যদি দেখা যায় যে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, তখন সেক্ষেত্রে আমরা ইভেন তখনও রেডিওথেরাপি দিই। তখন রেডিওথেরাপি দিই চেস্ট ওয়ালে। কেন? দেখা যায় যে চেস্ট ওয়ালে যদি রেডিওথেরাপি দেওয়া হয় 20% লোকাল রিকারেন্সটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং আমরা জানি যে দিস ইজ এ রুল অফ থাম, যে এভরি 5% লোকাল রিকারেন্স থেকে 1% ওভারঅল সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়। সো 20% যদি লোকাল রিকারেন্স আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা 4 to 5% ওভারঅল সার্ভাইভাল বেনিফিট অ্যাচিভ করতে পারি। বাট এই ঘটনাটা যদি এমন হয় যে মাস্টেকটমি করা হয়েছে, নোট পজিটিভ হয়েছে, তখন এটার ইম্পর্টেন্স অনেক বেড়ে যায়। তখন আমরা চেস্ট ওয়ালে রেডিয়েট করি না, চেস্ট ওয়ালের সঙ্গে আমরা এক্সিলা, সুপ্রাক্লাভিকুলার, ইভেন আমরা ইন্ট্রামেমারি নোডও রেডিয়েট করি। কেন? কারণ দেখা যায় যে তখন এইসব জায়গায় রিকারেন্স হয়, এবং রিকারেন্স রেটটা এক্সিলাতে হয় বিলো 10%, বাট সুপ্রাক্লাভে অ্যাবভ 10%, এন্ড মেমারিতেও এখন বলা হয় অ্যাবভ 10% রিকারেন্স হয়। সো যখনই মোর দেন 10% রিকারেন্সের একটা চান্স চলে আসে, তখন চেস্ট ওয়াল এন্ড নোড মিলে it comes 15 to 18%, sometimes even 20% রিকারেন্সের চান্স আসে। সো রেডিওথেরাপি তখন আমাকে অনেক বেশি বেনিফিট দেয়। সো দিস ইজ অ্যাবাউট আফটার মাস্টেকটমি। কিন্তু যদি ব্রেস্ট কনজারভেশন করা হয়, দ্যাট ইজ যদি ওয়াইড লোকাল এক্সিশন করা হয় উইথ অর উইদাউট রিসেকশন, তখন রেডিওথেরাপির রোলটা অনেক বেড়ে যায়। তখন এই রেডিওথেরাপি বেনিফিট হয় 30 to 35%। যদি আমরা একটা পেশেন্টকে বেস্ট সার্জন দিয়ে সার্জারি করাই কিন্তু রেডিওথেরাপি না দিই, তাহলে she will be suffering a risk of recurrence by 30 to 35% due to the lack of radiotherapy. So মনে রাখতে হবে, মাস্টেকটমির বেলায় আমরা কিছু ক্ষেত্রে যদিও আমরা রেডিওথেরাপি অ্যাভয়েড করতে পারবো, কিন্তু ব্রেস্ট কনজারভেশন সার্জারি পরে কোনো অবস্থাতেই আমরা রেডিওথেরাপি অ্যাভয়েড করতে পারবো না। উই মাস্ট গিভ রেডিওথেরাপি। রেডিওথেরাপি শুধু দিলে হবে না, হোল ব্রেস্টে সঙ্গে যে জায়গাটায় সেরোমা ক্যাভিটি থাকে সেই জায়গাটা আমাদের বুস্ট করতে হয়, না হলে দেখা যায় ওই জায়গায় রিকারেন্স হয়। শুধু তাই না, যদি নোড পজিটিভ হয় বা এই সেন্ট্রাল নিড নোড যদি পজিটিভ থাকে অথবা এক্সিলা ডিসেকশনে পজিটিভ আছে, হোয়াট এভার ইট ইজ, তখন আমাদেরকে সেই এক্সিলা, সুপ্রাক্ল্যাভ এবং ইন্ট্রামেমারি নোডেও রেডিয়েশন দিতে হয়। সো কতদিন রেডিয়েশন দিব? আগে ওল্ড স্কুল অফ প্র্যাকটিসে আমরা 25 দিন রেডিওথেরাপি দিতাম এবং 8 দিন বুস্ট করতাম হোল ব্রেস্টে, আর মাস্টেকটমির জন্য 25 দিন রেডিওথেরাপি দিতাম। এখন এটাকে কমিয়ে হাইপোফ্র্যাকশনেশন বলা হয়। এটা আমরা 15 থেকে 16 দিন রেডিওথেরাপি দিতে পারি। 5 to 8 days বুস্ট দেওয়া যায়, ইভেন 3 to 4 days বুস্ট দেওয়া যায়। সো সামথিং অ্যারাউন্ড 15 to 25 days প্লাস মাইনাস 3 to 8 days বুস্ট, এটা হচ্ছে টোটাল রেডিয়েশনের পিরিয়ড। এবং রেডিয়েশন আমরা দিই 5 days a week, এবং আমরা সপ্তাহে 5 দিন দিই, 2 দিন গ্যাপ দিই। এটা হচ্ছে রেডিয়েশনের ক্ষেত্রে। আর রেডিয়েশনের পরে সাধারণত কিছু স্কিন রিয়াকশন হতে পারে, ইভেন ওখানে অনেক সময় ঘাড় মতন হয়ে যায়, বাট দিজ আর রিভার্সেবল। এটার জন্য লাইফ থ্রেটানিং কিছু হয় না। আর রেডিওথেরাপির সঙ্গে আমরা যাদের হরমোন পজিটিভ তাদেরকে আমরা এন্ডোক্রাইন থেরাপিটা শুরু করে দিতে বলি। কেউ কেউ যদি পরে দেওয়া হয় বাট দিতে বলে, বাট আগে শুরু করার কোনো সমস্যা নাই। এই হচ্ছে মোরলেস কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। হরমোন থেরাপি যদি ERPR পজিটিভ হয় তাহলে আমরা মিনিমাম 5 years, এখন বলা হয় 10 years, বাট নট ফর অল। 10 years এ সবাই বেনিফিটেড না, বাট ইন জেনারেল বলা যায় যে সামথিং বিটুইন 5 to 10 years হরমোন থেরাপিটা রিকমেন্ডেড, কারণ এটা একটা বিগ বেনিফিট দেয়, এটা রিকারেন্সকে প্রিভেন্ট করে। DCIS এর বেলায় ডিবেট আছে, যদি পজিটিভ হয় হরমোন দেওয়া যায়, বাট দিলে নট মোর দেন 5 years। বাট ইনভেসিভ এর বেলায় মিনিমাম 5 years, বাট ইন হাই রিস্ক গ্রুপ ইট শুড বি ফর 10 years হরমোন দিতে হয়।
হরমোন আবার এখানে আমরা প্রিমেনোপজাল পোস্টমেনোপজাল নামে কিছু ইস্যু আছে। প্রিমেনোপজাল যদি হয় তাহলে তাদেরকে আমরা ট্যামক্সিফেন দেই, অথবা আমরা তাদেরকে আর্টিফিশিয়ালি পোস্টমেনোপজাল করে তাদেরকে আমরা লেট্রোজল দিতে পারি। আর যদি পোস্টমেনোপজাল হয় তখন আমরা তাদেরকে মোস্টলি অ্যারোমেটেজ ইনহিবিটর লেট্রোজল দেই। কারণ কি, লেট্রোজলের সাইড এফেক্টটা ট্যামক্সিফেনের চেয়ে কম, এবং ট্যামক্সিফেনে দেখা যায় যে একটা রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় যেটা কম্পারেটিভলি লেট্রোজলে কম হয়, যার জন্য লেট্রোজল ইজ মোর ফ্রেন্ডলি। বাট লেট্রোজলেও একটা প্রবলেম হয়, অস্টিওপোরোসিস হয়, অস্টিওপেনিয়া হতে পারে। তাই আমরা ইয়ারলি একবার বোন ডেন্সিটোমেট্রি করে দেখি তার বোন হেলথটা ভালো আছে কিনা, প্রয়োজন হলে তাকে আমরা একটা সাপোর্ট দিই। সো ফরিদ, এনিথিং এলস ইন ইয়োর magic box? Any more slide? Now, there are some myths and facts we wanted to talk. আমার মনে হয় if you allow, I want to take leave, কারণ হচ্ছে যে মানে আরেকটা কমিটমেন্ট আছে। So Thank you, Kamal bhai. question করে, I want to take the question. Acha. Farid will go to his very favorite Kalpana. myths and facts. Kalpana, could you check if there is any question for Kamal bhai? Can you just আমি কিছু কোশ্চেন কামাল স্যারের জন্য রাখছিলাম, যদি আমাকে একটু সময় দিতেন, আর যেহেতু চলে যাবেন। জি, স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যে কিছু রোগীর ক্ষেত্রে যে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার দরকার হয়, কিন্তু আমরা হয়তো বা ইআরপিআর করছি না, অনেক সময় আছে আমরা কোর বায়োপসি করছি না, ইআরপিআর করছি না, দ্যাটস সার্জারি করে ফেলছি, কিন্তু যখন ইআরপিআর রিপোর্টটা আসলো দেখা যাচ্ছে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি এটা প্রোটোকল অনুযায়ী দেওয়া লাগতো, কিন্তু আমরা করে ফেলছি। 4 সেন্টিমিটার হোক আর 2 সেন্টিমিটার হোক আর 3 সেন্টিমিটার ক্যান্সারই হোক, গ্রেড 3 ইআরপিআর নেগেটিভ বা ট্রিপল নেগেটিভ। এখন স্যার, এই যে আমি অপারেশন করে ফেললাম পেশেন্টের না জেনে, বা পেশেন্টও চাইলো, এতে করে পেশেন্টের সার্ভাইভাল বেনিফিটের উপর কি কোনো রকম প্রভাব পড়বে কিনা? কারণ যেটা নিওঅ্যাডজুভেন্ট দিলে ভালো হতো বলে আমরা মনে করি। আগে বলা হতো সার্ভাইভালে কোনো বেনিফিট নাই, বাট এখন দেয়ার ইজ আ বিগ মেটা অ্যানালাইসিস, সেটা বলা হয় যে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি যদি কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স অ্যাচিভ করতে পারে, দিস গিভস নট অনলি ওভারঅল ডিজিজ ফ্রি সার্ভাইভাল বাট অলসো ওভারঅল সার্ভাইভাল। সো এখন আমরা বলতে পারি যে পেশেন্টকে যদি আমরা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি না দিয়ে থাকি, তাহলে সম্ভবত তাকে আমরা একটা সার্ভাইভাল বেনিফিটের সুযোগ থেকে বঞ্চিত করেছি। কারণ এটা সবার বেলায় না, যারা পিসিআর অ্যাচিভ করবে তাদের বেলায়। সো সে যেহেতু এখানে আমার 40 থেকে 60% কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্সের একটা সুযোগ ছিল, সেই জন্য আমরা বলবো যে যদি কেউ অ্যাচিভ করতো তাহলে সে সার্ভাইভাল বেনিফিট পেত, তাহলে সেই গ্রুপটা নিওঅ্যাডজুভেন্ট না দেওয়াতে তারা অবশ্যই তারা সার্ভাইভাল বেনিফিটটা লস করেছে। আর যদি সে ব্রেস্ট কনজারভেশন করতে পারতো, মাস্টেক্টমি ধন্যবাদ স্যার। আরেকটা কোশ্চেন ছিল বলো। স্যার, তার মানে আমরা যদি নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার কোনো রোগীকে আমরা কেমোথেরাপিটা না দিয়ে, নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার রোগীটাকে যদি আমরা কেমোথেরাপি না দিয়ে সার্জারি করি, তাহলে রোগীটার আমরা সার্ভাইভাল বেনিফিটেও হ্যাম্পার করলাম। এই জন্য হচ্ছে যারা অ্যাটলিস্ট রোগীরাও যখন অনেক সময় খুব তাড়াহুড়া করে, তাদেরকে আমাদের বুঝাতে হবে। স্যার, আরেকটা জিনিস স্যার, রেডিওথেরাপি, ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ক্ষেত্রে রেডিওথেরাপি আমরা বলি ইকুয়াল টু মাস্টেক্টমি, ব্রেস্ট কনজার্ভিং এবং রেডিওথেরাপি। এখন এই যে রেডিওথেরাপি আমরা বলছি, যে রেডিওথেরাপিতে এই যে ইউনাইটেডে আপনি দিচ্ছেন বা মহাখালীতে আছে বা আমাদের ঢাকা মেডিকেলে, এই রেডিওথেরাপি কি সেই রেডিওথেরাপি যেটা আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিতে দিতে পারি? এখানে হচ্ছে যে রেডিওথেরাপির জন্য আমরা যে মেশিন ইউজ করি, কোবাল্ট আর লিনিয়ার অ্যাক্সেলারেটর, কোবাল্ট মেশিন দিয়ে ব্রেস্ট কনজারভেশনের ট্রিটমেন্ট করা পসিবল হয় না। কারণ হচ্ছে ব্রেস্ট কনজারভেশনের পরে যে হোল ব্রেস্ট রেডিওথেরাপি দেওয়া হয়, তারপরে যে বুস্ট করা হয়, এটা কোবাল্ট দিয়ে দেওয়ার রিকমেন্ডেশন নাই। ইট শুড বি মিনিমাম লিনিয়ার অ্যাক্সেলারেটর। মহাখালী ক্যান্সার হাসপাতালে লিনিয়ার অ্যাক্সেলারেটর আছে, ইউনাইটেড আছে, সব জায়গায় আছে। সো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে আমার ইকুইপমেন্টসটা আছে কিনা। কোবাল্ট ইজ নট দ্য মেশিন, ইট শুড বি লিনিয়ার অ্যাক্সেলারেটর। আর টেকনিক ইজ অলসো ইস্যু, আমরা কিভাবে দিচ্ছি। আমরা যদি প্রপার টেকনিক না দিই, তাহলে দেখা যাবে যে রেডিয়েশন গিভেন বাট রিকারেন্স হয়ে যাবে। সো প্রপার ইকুইপমেন্টস, টেকনিক, টেকনোলজি অ্যান্ড স্কিল সবকিছু ইম্পর্টেন্ট। সে সার্জারি, ব্রেস্ট সার্জারি কিভাবে করলাম, কিছু রেখে দিয়ে আসলাম, কোনোরকম করে দিলাম, সেটাও সার্জারি। বায়োপসিও সার্জারি, আবার একটা খুব সুন্দর সার্জারিও সার্জারি। ঠিক সেরকম রেডিয়েশন মানে রেডিয়েশন না, রেডিয়েশন মানে প্রপার ডোজ দেওয়া হয়েছে না, মেশিন ইউজ করা হয়েছে না,
প্রপার টেকনিক্স ইউজ করা হয়েছে না, এবং যে করছে তার প্রপার এক্সপিরিয়েন্স বা নলেজ আছে কিনা, অল দিস আর ভেরি ইম্পর্টেন্ট। শুধু দামি মেশিন, বিরাট হাসপাতাল ইজ নট দ্য সিক্রেট। সিক্রেট হচ্ছে এভরিথিং। আরেকটা কোশ্চেন স্যার, যে আমরাও আসলে পড়ায় থাকি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি উইথ রেডিওথেরাপি ইকুয়াল টু ম্যাস্টেকটমি। সো রেডিওথেরাপি যেহেতু ফ্যাসিলিটিস নাই, সেহেতু ম্যাস্টেকটমি করে ফেললো, তাহলে রেডিওথেরাপিটা অ্যাভয়েড করা গেল। এই যে আমাদের একটা ধারণা আছে স্যার, রেডিওথেরাপিটা আমরা আসলেই কি অ্যাভয়েড করতে পারছি? নো, ইট ইজ রং। কারণ যদি মাস্টেকটমি করা হয়, নোট যদি পজিটিভ হয় আর যদি ইআরপিআর নেগেটিভ হয়, অনলি ভেরি স্মল পার্সেন্টেজ T1 T2 ইআরপিআর পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে, ভেরি ওল্ড এজ, নোট নেগেটিভ, তার বেলায় আমরা রেডিওথেরাপি অ্যাভয়েড করতে পারছি। কিন্তু যদি ইভেন মাস্টেকটমিও করি, যদি তার যদি T3 হয়, যদি তার ইআরপিআর নেগেটিভ হয়, অথবা তার যদি নোট পজিটিভ হয়, তাকে তো আমার রেডিওথেরাপি দিতেই হচ্ছে। সো মাস্টেকটমি করার অর্থ এই না যে আমরা রেডিওথেরাপি অ্যাভয়েড করছি। হ্যাঁ, the role of radiotherapy is more in breast conservation, but it doesn't mean যে মাস্টেকটমি পর রেডিওথেরাপি লাগবে না। অবশ্যই মাস্টেকটমি পর রেডিওথেরাপি লাগবে। তার মানে স্যার, আমরা যে মাঝে মধ্যে একটা বাংলাদেশি ব্রেস্ট কনজার্ভিং সার্জারির একটা বলি যে আমাদের রেডিওথেরাপি মেশিন কম বা পাচ্ছে না, এই জন্য আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করব না, এই যুক্তিটা আসলে খোলা যুক্তি হয়ে যাচ্ছে স্যার। খোরা না, এটা যুক্তি না। কারণ হচ্ছে কি যে মানে আমার নাই দেখে করব না, who am I to take a decision? এটা পেশেন্টের সিদ্ধান্ত। আমার পেশেন্টকে বলতে হবে আপনার এরকমটা সুযোগ আছে, আপনি কি করবেন? পেশেন্ট যদি বলে আমি করব না, দেন ডু ইট। আমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার তো এটা লাইফ না, আমার এটা ব্রেস্ট না, আমার এটা ক্যান্সার না। যে রুগী তাকে সব বলতে হবে, সুযোগ সুবিধা বলতে হবে, প্রস এন্ড কনস বলতে হবে। তারপরে রুগী আসলে হচ্ছে কি আমাদের দেশে আমরা রুগীর ডাক্তাররা তো নেক্সট টু গড, আমরা ডিসিশন ভার্ডিক্ট দিয়ে দিই। কিন্তু বর্তমানে বলা হয় পেশেন্ট সেন্ট্রিক এভিডেন্স বেসড মেডিসিন। তার মানে হচ্ছে রুগীকে ডিসকাস করতে হবে, এভিডেন্স গুলো বলতে হবে, তার পক্ষে বিপক্ষে, তারপরে রুগীকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইট ইজ দ্য পেশেন্ট হু উইল টেক দ্য ফাইনাল ডিসিশন, নট মি, আমি না। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, তাহলে স্যার আমরা যে হচ্ছে এফএনএসি করার পরে আমরা প্রায় সময় আমরা এফএনএসি করে অপারেশন করে ফেলছি, ম্যাস্টেকটমি করি বা যাই করি স্যার, তাহলে আমাদের এই এফএনএসি করে সিদ্ধান্ত নেওয়াটা কতটুকু ক্ষতিকারক হচ্ছে স্যার? এটা ক্ষতিকারকের একটা এক্সাম্পল বলি। আমি আজকে একটা রুগী দেখে এসেছি, রুগীটার এফএনএসি করা হয়েছে ইনভেসিভ ডাক্তার সেল কার্সিনোমা, তারপরে রুগীটার মাস্টেকটমি করা হয়েছে, তারপরে আর কোনো হিস্টোপ্যাথোলজি করা হয় নাই। তারপরে রুগীটাকে 8 সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে, তারপরে তাকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে, তারপরে তাকে ট্যামক্সিফেন খাওয়ানো হয়েছে। তারপরে 1.5 বছরের মধ্যে রুগীটার এখন একটা মেটাস্টেসিস নিয়ে এসেছে। আমার কাছে কি আছে, রুগীটার একটা এফএনএসি রিপোর্ট আছে, তারপরে তার মাস্টেকটমি হয়েছে, মাস্টেকটমির পরে তার কোনো হিস্টোপ্যাথোলজি করা হয়নি, ইআরপিআর তো দূরের কথা। এবং এই রুগীটা আজকে দেখেছি। এখন রুগীটাকে আমি কি করলাম, রুগীটাকে এখন আমাকে আবার সেই যেটা ফরিদ বলতেছিল যে মেটাস্টেসিস হয়ে গেছে, তখন আমাকে আবার লিভার থেকে কোর বায়োপসি করতে হলো, করে আমার তার আবার ইআরপিআর হাঁটু দেখতে হলো। কারণ আমরা জানি যে মেটাস্ট্যাটিক সাইটে অরিজিনাল টিউমারের সেম বায়োলজি গুলো থাকে। এবং এখানে আমি দেখলাম যে রুগীটা ইআরপিআর পজিটিভ, হার্ট নেগেটিভ। তখন আমি রুগীর সঙ্গে কথা বললাম, যেহেতু তার কোনো ভিসারাল ক্রাইসিস নাই, আমরা বলি যে যদি তার যদিও লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, কিন্তু যেহেতু তার লিভার ফাংশন ভালো আছে, তাই আমি তাকে হরমোন এন্ড CDK4/6 ইনহিবিটর দিব। যদি তার লিভারের যদি প্রবলেম থাকতো তাহলে তাকে কেমোথেরাপি দিতাম। সো দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল। যদি এফএনএসি করে আমরা সার্জারি করে ফেলি, আর যদি কোনো কারণে তারপরের বায়োপসিটা না হয়, তাহলে উই হ্যাভ নাথিং ইন হ্যান্ড। এবং আজকে রুগীটা দুর্ঘটনা মানে দুর্ভাগ্যক্রমে রুগীটা দেখলাম শি ইজ অনলি 40 ইয়ার্স ওল্ড, এবং তার যে সার্জন করেছে সে কিন্তু কোয়ালিফাইড সার্জন, সে কিন্তু কোয়াক না, সে কিন্তু ফেলো। এবং উনি এফএনএসি তে যেহেতু ডায়াগনোসিস হয়ে গেছে, সো এরপর উনি বায়োপসি আর করেন নাই, আর হিস্টোপ্যাথোলজি করেন নাই, এবং দেন এবার থট যে তার কোনো ইআরপিআর করা দরকার। এবং তাকে কিন্তু 8 সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে, রেডিওথেরাপি দেওয়া হয়েছে, অল ট্রিটমেন্ট ডান, এবং তার বিনা ইআরপিআর এর হরমোনও খাওয়ানো হয়েছে। সো যদি ফর ইওর আনসার, যদি এফএনএসির উপরে ট্রিটমেন্ট করা হয়, এইরকম একটা ফেট হওয়ার ভয়াবহ সম্ভাবনা, and it should not be done. It is a crime. আমাদের যারা শুনছে খুব ইয়াংস্টার, এরা শুনছে স্যার, এরা কেউ হবে সার্জন, কেউ হবে অনকোলজিস্ট, কেউ হয়তো রেডিওলজিস্ট হবে, জুনিয়রদের জন্য বলছি, অথবা তাদের নিজের আত্মীয় স্বজনও হয়তো বা সাফার করতে পারে, আমাদের কাছে প্রায় আসে। সুতরাং প্লিজ ডু নট গো থ্রু দ্য এফএনএসি। থ্যাংক ইউ স্যার। Thank you. Thank you, So, Karl. can I give
হ্যাঁ কোনো আর কোনো কোয়েরি আছে? আর কোনো কোশ্চেন না Yes, থাকলে ma'am. স্যার আরেকটা কোশ্চেন ছিল, Please. আমরা যে রেডিয়েশনের মধ্যে দিচ্ছি তখন হচ্ছে যে হেলদি সারাউন্ডিং যে হেলদি টিস্যু গুলো থাকবে বা চেস্ট ওয়াল, ইন কেস অফ লেফট সাইড আমাদের হার্ট ইনভলভ হলে ওই ক্ষেত্রে ওইগুলোর ফেট কি হবে রেডিয়েশনের এক্সপোজারে যে আসছে? থ্যাংক ইউ স্যার। ভেরি গুড কোশ্চেন। এখন স্পেশালি লেফট সাইডে আগের সিরিজে দেখা যায় যে যত ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পোস্ট ট্রিটমেন্ট মারা গেছে তাদের মেজরিটি ফর হার্ট কজ মারা গেছে, নট ফর ব্রেস্ট ক্যান্সার। তার কারণ হচ্ছে তখন আমরা কোবাল্ট দিয়ে ট্রিটমেন্ট করতাম, তখন হার্টের ডোজ দিয়ে আমরা মাথায় ঘামাতাম। হার্ট ইজ ভেরি সেন্সিটিভ। এখন আমরা যখন ট্রিটমেন্ট করি উইথ লিনিয়ার অ্যাক্সেলারেটর, আমাদের স্কোপ আছে, আমরা প্রত্যেকটা অর্গানে কতটুকু ডোজ যায় সেটা মেজার করতে পারি। তাই ব্রেস্ট স্পেশালি লেফট সাইডের ব্রেস্ট ক্যান্সার যখন আমরা ট্রিটমেন্ট করি আমরা স্ট্রিক্টলি মেজার করি কতটুকু হার্ট ডোজ পায়, এবং সেখানে আমরা উই ট্রাই টু কিপ ইট অ্যাজ লো অ্যাজ পসিবল, নিয়ার টু জিরো, এবং আমরা এইভাবে হার্টকে সেভ করার চেষ্টা করি, সিমিলার টু লাং, কারণ হার্ট ছাড়া লাংও ডোজ পেতে পারে। সো as to answer your question, the normal structure ke not only in breast cancer, in every patient আমরা যখন রেডিয়েশন দেই আমরা হাই ডোজ টু দ্য টিউমার দিই, বাট আমরা উইথ দ্য হেল্প অফ দিস নিউ মডার্ন টেকনোলজি অ্যান্ড টেকনিক্স, আমরা বলি প্রিসিশন রেডিওথেরাপি, দ্যাট ইজ 3D or IMRT or VMAT, এগুলোর মাধ্যমে আমরা যেটা করি যে উই ক্যান রিয়েলি কন্ট্রোল দ্য ডোজ টু দ্য সারাউন্ডিং টিস্যু। এবং শুধু তাই না, নট ইন ব্রেস্ট উইথ আদার এরিয়াতে হয় আমাদের স্টেটেকটিক রেডিওথেরাপি, এটা সো হাই ডোজ দেই টু দ্য টিউমার কিন্তু তার পাশে শার্প ফল ইভেন 5% আমরা ডোজও যায় না, এটাও পসিবল। মানে টেকনোলজি হ্যাজ গন সো হাই। রেডিয়েশন টেকনোলজিটা এমন একটা টেকনোলজি, মেডিকেল সায়েন্সে যত টেকনোলজি ইউজ করা হয় সবচেয়ে হাইটেক হচ্ছে এই রেডিয়েশন থেরাপি টেকনোলজি। সো এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবল। সো এটা দিয়ে উই ক্যান রিয়েলি এনশিওর যে সারাউন্ডিং টিস্যুটা আমরা চাইলে উই ক্যান সেভ ইট। ওই যে বলেছি ইউ নিড টু হ্যাভ দ্য মেশিন, টেকনোলজি, এক্সপার্টিস অ্যান্ড স্কিল হ্যান্ড, তাহলে ডেফিনেটলি you can treat the patient keeping the other structures safe. জি ধন্যবাদ স্যার এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে রেডিয়েশন বা নেওয়ার পরে যে এক্সট্রা সাইড এফেক্ট গুলো হয় ওগুলোর ব্যাপারে যদি একটু এক্সপ্লেন করতেন। রেডিয়েশনের বেলা অ্যাকচুয়ালি আমাদের ব্রেস্টের বেলা একমাত্র সাইড এফেক্ট হয় স্কিন রিঅ্যাকশন, এটা ছাড়া কোনো সাইড এফেক্ট বলতে গেলে হয়ই না, কারণ লাঙে যে ডোজ দেয় তাতে কোনো রিঅ্যাকশন হওয়ার চান্স নাই। স্কিন রিঅ্যাকশন যেটা হয় সেটা বেলা কিচ্ছু করতে হয় না, যদি ড্রাই ডিসক্লামেশন হয় জাস্ট ওয়াচ, শুধু ডিউরিং রেডিয়েশনের পরে 1 মাস ওই জায়গাটায় কোনো ঘষা দেওয়া যাবে না, গোসল করা যাবে, রাব করা যাবে না সামনে এবং পেছনে আপ টু 1 মান্থ। আর কোনো কারণে যদি রিঅ্যাকশন হয়েই যায় তখন টক টু ইওর অনকোলজিস্ট, সে একটা অ্যান্টিবায়োটিক দিবে, এটা অটোমেটিক্যালি হিল হয়ে যাবে। এটা লাইফ থ্রেটেনিং কিছু না, এটা কমপ্লিটলি কিউরেবল, এটা নিয়ে ভয়ের কিছু নাই। কিন্তু রাবিং না করলে বা ওই জায়গাটা ড্রাই রাখলে ইট ইজ সেফ। স্পেশালি হোল ব্রেস্টের লোয়ার মেমারি ফোল্ডে যেখানে ঘাম জমে সেখানে ক্রিজের বেলায় অনেক সময় একটা স্কিন রিঅ্যাকশন হয়, ব্লেস্টারের মতো হয়, ব্লেবস হয়ে পাস্ট আউট হয়, বাট অ্যান্টিবায়োটিক দিলে এটা টোটালি কিউর হয়ে যায়। বাট ডোন্ট গিভ এনি পাউডার, ডোন্ট গিভ এনি লোকাল অয়েন্টমেন্ট। আর পোস্ট রেডিয়েশন, চেস্ট ওয়াল রেডিয়েশন হয়ে যায়, অনেকে বলে স্কিনটা একটু কালো হয়েছে, ড্রাই, 1 মাস পরে ইউ ক্যান ইউজ ময়েশ্চারাইজিং লোশন, তাহলে আস্তে আস্তে স্কিনটা নর্মাল হয়ে যায়, এবং বিলিভ মি one fine day you will see that the skin has become totally normal. এটা কোনোদিনই এটা পার্মানেন্ট ড্যামেজ স্কিনে করে। জি স্যার ধন্যবাদ স্যার। আমার একটা কোশ্চেন ছিল কামাল স্যারের কাছে। স্যার হচ্ছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টাইটানিয়াম ক্লিপ ইউজ করি, অনেক জায়গায় টাইটানিয়াম ক্লিপ হয়তো থাকে না, হয়তো সার্জন দেয় না, সেই ক্ষেত্রে আপনারা রেডিওথেরাপি কিভাবে দেন এবং সেই ক্ষেত্রে রোগীর কি কোনো রকম কোয়ালিটি অফ ট্রিটমেন্টে কম্প্রোমাইজ হয় কিনা আপনাদের রেডিওথেরাপির ক্ষেত্রে? টাইটানিয়াম ক্লিপ আমাদের লাইফ ইজি করে, না থাকলে খুব বেশি প্রবলেম হয় না, কারণ আমরা সিটি বেস করি, তো আমরা সিটি স্ক্যান উই লুক এট দ্য সেরোমা and we go to the up to the depth of the seroma. Titanium clip থাকলে we see the total cavity that helps us, but যদি না থাকে I am talking about the cavity, so সেখানে আমরা we go up to the depth of the cavity and measure it. Regarding the axillary clearance, যদি আমরা if you find out where was the location of the nodes, সেখানে যদি ক্লিপ দেওয়া হয় that help us to identify the area, otherwise we irradiate the whole axillary area. So yes, titanium clip is very helpful to make the life easy, but যদি না থাকে it is not impossible, a bit difficult, but we can manage it. Thank you sir. Thank you. Thank you Kamal bhai. Thank you. Allah. থ্যাংক ইউ সো মাচ স্যার। Thank you. Assalamu alaikum. So Okay, should we
go to Q&A session. So I think we are already late. We are going to talk about myths and facts. So maybe I can finish it in 1 minute. Yes, sir. আচ্ছা দেখো, বাজারে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এটা আমাদের কলিগদের মধ্যে রয়েছে, ক্লিনিশিয়ানদের মধ্যে রয়েছে, পেশেন্টদের মধ্যে রয়েছে। ধারণা করা হয় যেগুলো ভ্রান্ত ধারণা, কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই। ম্যাস্টেক্টমি ইজ সুপিরিয়র টু ব্রেস্ট কনজার্ভিং সার্জারি ফর সার্ভাইভাল। কোনো এভিডেন্স নাই। ম্যাস্টেক্টমি স্টপস রিকারেন্স। কোনো এভিডেন্স নাই, এরপরও রিকারেন্স হতে পারে। নোড পজিটিভ অ্যাক্সিলা, ক্যান্সারটা যদি লিম্ফ নোডে যেয়ে থাকে, যে স্মল ব্রেস্ট হয়, তারপরও তুমি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে হবে এবং অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে হবে, এরকম কোনো কথা নাই। নোড পজিটিভ হইলেই যে অ্যাক্সিলারি মাস্টেক্টমি করতে হবে এমন এটার সাথে কোনো রিলেশনশিপ নেই। মাস্টেক্টমি করবে না ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করবে, এটা ডিপেন্ড করবে টিউমারের সাইজের উপরে, ব্রেস্টের ভলিউমের এই রেশিওর উপরে। নোডাল স্ট্যাটাসটার সাথে কোনো রিলেশনশিপ নেই। পোস্ট ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করার পর যদি ক্লিয়ার মার্জিন হলো, তারপরে সেন্টিনেল বায়োপসি যদি পজিটিভ হয়, কোনো অনকোলজিস্ট বলে যে এখন যান আরো অপারেশন করতে হবে, কমপ্লিশন মাস্টেক্টমি। এটা একটা মিথ, এটা কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ শুধু এফএনসির উপরেই সার্জারি অথবা কিমো চালু করে দেয়, এটা নিয়ে অলরেডি অনেক কথা হয়েছে। সুতরাং এটা অ্যাবসলিউট মিথ। ইউ মাস্ট মেক শিওর ইউ ডু কোর বায়োপসি, নট এফএনসি। এবং আমাদের সোনোলজিস্টদের উপর আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন ফিউচার ডক্টর, যারা সোনোলজিস্ট হবা, তোমাদের রিপোর্টে নেভার এভার সাজেস্ট এফএনসি, কারণ প্রতিটা আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকে এফএনসি রিকমেন্ডেড। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপরে কেউ বলে ম্যামোগ্রাম করার কোনো প্রয়োজন নাই, যদি ক্যান্সারটা হাতে পাওয়া যায় তাহলে ম্যামোগ্রাম করার কোনো প্রয়োজন নেই। এটা অ্যাবসলিউট রং। কারণ হচ্ছে ম্যামোগ্রাম শুধু ওই লিশনটাকে পিক আপ করে না, ব্রেস্টের এলসওয়্যার ইমপালপেবল কোনো চেঞ্জ থাকতে পারে, অথবা কন্ট্রোল্যাটারাল অপোজিট ব্রেস্টে যদি কোনো খারাপ কিছু থাকে, ইট ক্যান বি পিকড আপ। সুতরাং ম্যামোগ্রাম করাটা অ্যাবসলিউট বেসিক অ্যান্ড মাস্ট। তারপরে বলছে যে কেউ কোনো ম্যামোগ্রামের প্রয়োজন নেই সার্জারির আগে যদি আল্ট্রাসাউন্ড এফএনসি করে ক্যান্সার পাওয়া যায়। এটা অবশ্যই একটা ভুল প্র্যাকটিস, ম্যামোগ্রাম করাটা খুবই জরুরি। কেউ বলে সার্জারি ইজ অলওয়েজ ফার্স্ট লাইন, অনেক সার্জন বলে, কিন্তু নট অলওয়েজ। কখনো আজকে যেমন কামাল ভাই বুঝিয়ে দিল যে নিউঅ্যাডজুভেন্ট কিমো কারো ক্ষেত্রে পেশেন্টের জেনুইন বেনিফিট, সার্ভাইভালের বেনিফিটও রয়েছে। সেই জন্য টিউমার বায়োলজি অ্যাসেস করার জন্য কোর বায়োপসিটা অ্যাবসলিউট মাস্ট। এফএনসি করে জীবাণু এগুলি জানতে পারবে না। এই জন্য সার্জারি অথবা কিমোথেরাপি কখনোই একমাত্র অপশন না বা ফার্স্ট অপশন না। ইট ভ্যারিজ ইন্ডিভিজুয়াল পেশেন্ট টু পেশেন্ট এন্ড টিউমার বায়োলজির উপরে। আর কেউ বলে লেভেল 3 অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, তার মানে হচ্ছে এই অ্যাক্সিলারি ভেনের পাশের অ্যানাটমি রিলেশনশিপে পেক্টোরালিস মাইনর মাসলটা যে পজিশনে আছে, যদি লিম্ফ নোড গুলো পেক্টোরালিস মাইনরের উপরের দিকে ভিতরের দিকে থাকে, সেটা হচ্ছে লেভেল 3। আর পেক মাইনরের নিচে যে নোড গুলো রয়েছে লেভেল 2, আর ঠিক এর থেকে নিচে চলে যেগুলো আছে এগুলো হচ্ছে লেভেল 1। অনেকে বলে যে একদম লেভেল 3 সব নোড ক্লিয়ার করে 30টা 40টা নোড বের করে ফেলছি, বিরাট ক্রেডিট। কিন্তু এটা পেশেন্টকে শুধু লিম্ফেডিমা দেয়, এবং লিম্ফেডিমার যে আর্ম সুয়েলিং, এটা একটা সিগনিফিকেন্ট কোমরবিডিটিস এন্ড ইট কম্প্রোমাইজেস দ্য কোয়ালিটি অফ লাইফ বিগ টাইম। সুতরাং লেভেল 3 ক্লিয়ারেন্স পারতপক্ষে না, মানে যতটুকু অ্যাভয়েড করা যায় এটা করবে ইন ফিউচারে তোমরা যারা। আর কেউ যে বলে যে সার্জন অথবা অনকোলজিস্ট সলভস এভরিথিং, ইটস এ টিমওয়ার্ক, এ মাল্টিডিসিপ্লিনারি টিমওয়ার্ক, how you should do the best outcome, get the best outcome. Individual surgeon or oncologist cannot manage a breast cancer successfully. আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট আমি বলতে চাই, breast cancer must be managed by a surgeon with a special interest in breast disease, or by a breast surgeon, and definitely with the multidisciplinary approach. এই মেসেজটা তোমরা অবশ্যই নিবে। যাদের হার্টের প্রবলেম হয় হার্টের ডাক্তারের কাছে যাবে, প্রেগনেন্সির প্রবলেম হলে বা মাসিকের প্রবলেম হলে গাইনোকোলজিস্টের কাছে যাবে, ব্রেস্টের প্রবলেম হলে অবশ্যই ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জন উইথ ব্রেস্ট ইন্টারেস্ট তার কাছে যাবে অথবা রেফার করবে। এটা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট টু গেট দ্য বেস্ট আউটকাম। এবং যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে বেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটা দেওয়া যায়। থ্যাংক ইউ ফর লিসনিং। কল্পনা, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। ম্যাম কি কিছু বলতে চান, না হয় আমরা কমেন্টে কিছু কোশ্চেন ছিল ওগুলো বলা শুরু করব? ওকে ম্যাম আপনার মিউট করা। আচ্ছা স্যার, জি স্যার, একটা মিথ ছিল যে লাইক আন্ডারগার্মেন্টস নিয়ে একটা মিথ থাকে যে লাইক ওয়ারিং এ ব্রা অর সামথিং ফর প্রলং টাইম
ইটস মে কজ কার্সিনোমা ব্রেস্ট, এটা কতটুকু মিথ বা কতটুকু ট্রুথ আছে যদি এক্সপ্লেইন করতেন। এটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই। ইট ইজ এ মিথ, অ্যানাদার মিথ। ক্যান্সারটা অনেকে এরকমও বলে যে একজন থেকে আরেকজন ছড়ায় যেতে পারে, এইভাবে গায়ে থেকে গায়ে ছড়ায়ও না, কাপড় চোপড়ের মাধ্যমেও ক্যান্সারটা ছড়ায় না, আর কোন ধরনের এই ধরনের ব্রা বা ব্রেস্টের পড়লে যে পার্টিকুলার কারণে যে ক্যান্সার হবে এরকম কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। এটাকে অবশ্যই বিশ্বাস করা যাবে না। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে অ্যানুয়ালি যদি ম্যামোগ্রাফ করা হয় এটা ব্রেস্ট ক্যান্সারটাকে কমপ্লিটলি প্রিভেন্ট করতে পারে, এটা কতটুকু সত্যতা আছে? আসলে প্রিভেন্ট করা তো যায় না, ইনসিডেন্সটা তো কোনো Screening. চেঞ্জ হয় না, কিন্তু ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর বেনিফিটটা হচ্ছে যে ইউ পিক আপ এনি সাসপিশিয়াস চেঞ্জ ইন এ ভেরি সাটল আর্লি স্টেজ, যেটা হাতেও খুঁজে পাচ্ছ না সেটা ম্যামোগ্রামে খুঁজে পাচ্ছ। তার মানে এক্সট্রিমলি আর্লি স্টেজে ম্যামোগ্রামের মাধ্যমে পরবর্তীতে আল্ট্রাসাউন্ড বায়োপসির মাধ্যমে তুমি ক্যান্সারের ডায়াগনোসিস করতে পারো, এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার কেমোথেরাপি নাও লাগতে পারে। সাইটোটক্সিক ড্রাগের যে সাইড ইফেক্ট সেটা তো অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। সুতরাং ইংল্যান্ডে কি হয়, এই 40% এর বেশি ক্যান্সার আমরা স্ক্রিনিং এর মাধ্যমে যেটা পাই 15 মিলিমিটারের ছোট ক্যান্সার। তার মানে ভেবে দেখো বাংলাদেশে এখন কি হচ্ছে, বেশিরভাগ ক্যান্সার কিন্তু লোকালি অ্যাডভান্স, দেরি করে আসে। ইংল্যান্ডে কিন্তু তাই ছিল। যখন আমরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্টটা চালু ছিল না ন্যাশনালি এইটার আগে, তখন কিন্তু তাই ছিল। এটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে, বাংলাদেশেও চেঞ্জ হবে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে ইউজুয়ালি চিন্তা করা হয় ক্যান্সারটা ইউজুয়ালি হচ্ছে মিডল এজ অর হচ্ছে ওল্ডার এজের ডিজিজ। এই ক্ষেত্রে কি একটা ইয়াং লাইক 13 ইয়ার্স এর পেশেন্ট যদি আসে ফিমেল, ব্রেস্ট কিছু সাইন সিমটম কালার চেঞ্জেস অথবা হচ্ছে স্পটিং অর পেইন, তখন আমরা কি ভাবা উচিত ক্যান্সার রিলেটেড কিছু? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসলে ভাবা উচিত না, তবে এটা ব্রেনে রাখতে হবে। কারণটা বলি আমি, বয়স যত বাড়তে থাকবে ক্যান্সারের রিস্ক ডেভেলপ করার রিস্কটা তত বাড়তে থাকবে, এটা সত্যি কথা। কিন্তু তার মানে এই না যে একটা ইয়াং পেশেন্টের ক্যান্সার হবে না, হতে পারে। আমি আমার লাইফ টাইম, আমি 25 বছর ধরে ইংল্যান্ডে কাজ করছি, এখানে আমি 14 বছর ইয়াংগেস্ট আমি মেয়েকে দেখেছি মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার নিয়ে এসছে। তার অলরেডি লাং লিভারে চলে গেছে, অ্যাসাইটিস নিয়ে আসছে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার। এগুলো খুব রেয়ার পসিবিলিটি, কিন্তু স্টিল ইজ পসিবল। কিন্তু প্রথমেই কোন একটা ইয়াং মেয়ের যদি এরকম নিপল দিয়ে ডিসচার্জ হয় বা ব্রেস্ট পেইন হয় বা নিপল একটা চাকা থাকে, তার মানে এই না যে তার ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সার উড বি দ্য প্রবাবলি দ্য লিস্ট পসিবল কজ, কিন্তু এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় ঠিক হবে না, ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। জি স্যার সেম টাইপের কেসই হলো, বাট হচ্ছে তার ফাদার সাইডে হচ্ছে পজিটিভ কেসের হিস্ট্রি আছে, ওই ক্ষেত্রে আমাদের কতটুকু চান্সেস হবে যে ক্যান্সার হতে পারে? আচ্ছা, ফাদার সাইডের পজিটিভ যদি এরকম হয় যে বাবার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা মেল ব্রেস্ট ক্যান্সার, ফ্যামিলিতে যদি কোনো মেল ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে তাদের BRCA2 বা জেনেটিক মিউটেশন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। জেনারেল পপুলেশন রিস্ক হচ্ছে সে 12% লাইফ টাইম রিস্ক ডেভেলপ করার ব্রেস্ট ক্যান্সার, বা 1 in 8 ডেভেলপ কান্ট্রিতে। কিন্তু যদি কারো জেনেটিক মিউটেশন হয়, সে TP53 মিউটেশন, তাহলে আপ টু 100% রিস্ক। তার মানে তার লাইফ টাইম রিস্ক হচ্ছে হবেই 100% রিস্ক ব্রেস্ট ক্যান্সার হওয়ার। আর যদি BRCA1 BRCA2 মিউটেশন থাকে তাহলে 50 to 85% রিস্ক। তার মানে রিস্ক কত বেড়ে গেল, পপুলেশন রিস্ক হচ্ছে 12%, সেখানে জেনেটিক মিউটেশন যেটা 5 to 7% ক্যান্সারের ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে, মিউটেশনের কারণে ক্যান্সার হতে পারে, তাদের রিস্কটা কত হাই। সুতরাং ওই ফ্যামিলি হিস্ট্রি বলতে যদি মেল ব্রেস্ট ক্যান্সার থাকে অথবা মাল্টিপল ফ্যামিলি মেম্বার্স উইথ ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার আগ্রহ থাকে, তাহলে হয়তো, বা প্রস্টেট ক্যান্সার বা ভেরিয়াস ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার ফ্যামিলিতে থাকলে জেনেটিক মিউটেশনের একটা সম্ভাবনা থাকতে পারে। এই জন্য পেশেন্টকে রিকমেন্ড করবে তাদের ক্ষেত্রে জেনেটিক টেস্ট করানোর জন্য। কিন্তু সিম্পলি যদি বলো যে আমার চাচাতো ভাই বাবার সাইডের মামার আঙ্কেলের হয়েছে, আন্টির হয়েছে, তার মানে এই যে তোমার হাই রিস্ক এরকম কোনো কথা নেই। তবে মাইল্ড টু মডারেট ইনক্রিজ রিস্ক, হাই রিস্ক আমি বলবো না। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে একটা ফিমেল পেশেন্ট 35 ইয়ার্স ওল্ড, ওই ক্ষেত্রে হচ্ছে যে 3টা বেবি আছে অলরেডি, তার হচ্ছে অ্যারিওলার বিলো একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করলো, সাথে আরো কিছু সাইন সিমটম আসলে যেরকম র্যাশেস ওভার দ্য স্কিন, ব্রেস্ট স্কিন, দেন চেস্ট পেইন, ব্যাক পেইন, এই টাইপের রিলেটেড এই সিমটম গুলা কি কোনোভাবে রিলেশন করা যায় কার্সিনোমা ব্রেস্টের সাথে, নাকি এক্সক্লুডেড থাকবে? ঠিক আছে নাফিসা, এটা জবাবটা দাও তো তুমি। এটা হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে
বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যথা হয় না। হ্যাঁ, 5 to 10% ক্যান্সার হচ্ছে ব্যথা হতে পারে। আর হ্যাঁ, নিপুলের পিছনে বা areolar পিছনে কোনো লাম্প থাকতে পারে। সেটা যে শুধুই ক্যান্সারের জন্য হয় তা না, প্যাপিলোমা থাকে, তারপরে অনেক সময় আছে যে ডাক্ট একটিশিয়ার জন্য ওর মধ্যে মিল্ক জমে অনেক সময় ছোট ছোট লাম্প থাকতে পারে, যদিও সেই লাম্পের একটা ইভ্যালুয়েশন দরকার, প্রপার ইভ্যালুয়েশন। কিন্তু এই যে ব্যাকে পেইন হয়, এটা আসলে ডাক্ট একটিশিয়ার ক্ষেত্রে যখন হচ্ছে ইনফ্লামেশন থেকে একটা ইনফেকশন ব্যথা হয়, ব্যথাটাও রেডিয়েট করতে পারে। ব্রেস্টটা যদি অনেক হেভি হয়ে থাকে, হেভি ব্রেস্টের জন্য হচ্ছে তোমার পেক্টোরালিস মেজর মাসলের উপর একটা প্রেশার পড়ে বা টান পড়ে, সেই টানেও একটা ব্যাক পেইন হয়। তো এই ব্যাক পেইন মানে যে ক্যান্সার তা না, তারপরে যে গোটাটা আমরা দেখেছি সেটা রিলেট করতে হবে। আর বয়স অনুযায়ী অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। 35-এর উপর হলে ম্যামোগ্রাম, নিচে হলে আলট্রাসোনো, অনলি আলট্রাসোনো, উপরে হলে ম্যামো আলট্রা করে দেখতে হবে, বায়োপসি করতে হবে। এটা ডিপেন্ড করছে যে ক্যান্সার কি না সেটা আলাদা, কিন্তু ব্যথা পেয়ে রুগীরা আসে, বেসিক্যালি ব্যথা না হলে আসে না। এই ক্ষেত্রে সাপোর্টিভ ব্রা পরলে ব্যথাটা চলে যায়, বা ওজন যদি বেশি হয় কমালেও চলে যাবে। আর হচ্ছে কাজের ধরনও অনেক সময় থাকে ঝুঁকে ঝুঁকে কাজ করে, দেখতে হবে। ধন্যবাদ ম্যাম এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। আরেকটা কোশ্চেন ছিল যে একটা পেশেন্ট 40 ইয়ার্স এবং সে হচ্ছে একটা লেশন নিয়ে আসলো, যেটা হচ্ছে রেড রেশ এবং পাস কন্টেইনিং। এই লেশনটা হচ্ছে সে অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে 15 দিনের অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, কিন্তু 15 দিন পরে হচ্ছে আবার আসলো। এই জিনিসটাকে কিভাবে ক্যাটাগরাইজ করব বা কিসের মধ্যে পড়ে এটা? নেক্সট অ্যাপ্রোচ। থ্যাংক ইউ ম্যাম। নাফিসা বলো। ইনফেক্টেড সেবাসিয়াস সিস্ট, হ্যাঁ, এটা সাধারণত আসলে ব্রেস্টে হওয়াটা খুব আনইউজুয়াল, তারপর যে হয় না তা না, কারণ অনেক সময় ঘাম বা এটা থেকে ব্লক হয়ে হেয়ার ফলিকুলে ব্লক হয়ে সেবাসিয়াস সিস্ট হয়, এবং তার সাথে আবার দেখা যাচ্ছে যে সে হয়তো বা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, এই জন্য দেখতে হবে, ডায়াবেটিস চেক করে অ্যান্টিবায়োটিক খেতে হবে, পাসপোর্ট সিএস করতে হবে, আর যদি কন্ট্রোল না হয় তাহলে ইনফেকশন অ্যান্টাইনিস করতে হবে, পরবর্তীতে এক্সিশন অফ সেবাসিয়াস সিস্ট। আচ্ছা, সেবাসিস, ইনফেক্টেড সেবাসিস ছাড়া পেরিডাক্টাল ম্যাস্টাইটিস এর একটা ব্যাপার থাকতে পারে না? জি স্যার, থাকতে পারে। নিপুলের চারিপাশে যদি এরকম হয়, কারণ হচ্ছে যে লং টাইম পেরিডাক্টাল ম্যাস্টাইটিস হলেও এরকম হতে পারে, তবে ডায়াবেটিস আছে কিনা আবারও দেখুন। তারপর গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস অথবা টিউবারকুলোসিস কোনো কাজ এরকম হতে পারে? হ্যাঁ স্যার, টিউবারকুলার গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিসের ক্ষেত্রে যেটা হয় যে সেকেন্ডারি ইনফেকশন যদি হয়, তখন আবার দেখা যাচ্ছে যে ওই টিউবারকুলার ম্যাস্টাইটিসের সাথে সেকেন্ডারি ইনফেকশন হয়, এরকম পাস পয়েন্ট তৈরি হতে পারে। সেক্ষেত্রে প্রপার ইভ্যালুয়েশন দরকার, পাসপোর্ট সিএস ফোর বায়োপসি করে দেখতে হবে যে এখানে জায়ান্ট সেল, ইপিথেলিয়াল সেল আছে কিনা। যদি হয় তাহলে এটা প্রপার এক্সারসাইজ করতে হবে, করে অ্যান্টিটিবি ড্রাগ দিতে হবে 9 মান্থ। আর যদি এটা শুধুই অ্যাবসেস হয়ে থাকে তাহলে যেটা করতে হবে যে পাঁচটা ড্রেন করতে হবে পারকিউটিনিয়াস সিরিঞ্জ দিয়ে, এবং এটা দিয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে, লম্বা অনেক সময় 2 মাসও লাগতে পারে। আর আল্ট্রাসাউন্ড করে ফলো আপও করতে হবে যে আসলে মানে ইমপ্রুভ করছে কি না। আজকে পাস পেয়েছে আর কালকে অপারেশন শুরু করেছে তা না, সিম্পল 10 সিসি সিরিঞ্জ দিয়ে অথবা 50 সিসি সিরিঞ্জ দিয়ে ব্লাড সেট নিডল দিয়ে আমরা পাঁচটা ড্রেন করতে পারি। ছোট হয়ে আসলে তখন আমাদের আল্ট্রাসাউন্ড সাপোর্ট লাগবে এবং ফলো আপও লাগবে আল্ট্রাসাউন্ড করে। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কোশ্চেন ছিল, ইউজুয়ালি হচ্ছে ইয়াঙ্গার পেশেন্টকে ম্যামোগ্রাফিটা খুব একটা সাজেস্ট করা হয় না, আলট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি সাজেস্ট করা হলে ওই ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট এর কোনো কিছু থাকে কিনা, এ ব্যাপারে যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এরকমও দেখেছি একটা 20 বছরের মেয়ে, তোমাদের একজন সিনিয়র ক্লিনিশিয়ান প্রফেসর, রিটায়ার্ড প্রফেসর, উনি রিকমেন্ড করেছে ম্যামোগ্রামের জন্য। আবার এরকমও দেখেছি ক্যান্সার নিয়ে আসছে কি ম্যামোগ্রাম করেনি, তার মানে কি পুরো উল্টাপাল্টা। মানেটা হচ্ছে যে ইট ইজ নট এ রাইট প্র্যাকটিস। তার মানে আমাদের সবাইকেই সচেতন হতে হবে যে কাকে কোন টেস্টটা দেওয়া হবে। যদি একটা ইয়াং পেশেন্ট আসে বিলো 35, তাহলে কিন্তু কোনো ব্রেস্ট সিমটম ইভালুয়েট করার জন্য appropriate history examination এর পরে you should request ultrasound first.
আর যদি আল্ট্রাসাউন্ডে কোনো ক্ষতিকর বা ক্যান্সারাস কিছু পেয়ে মানে সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে অবশ্যই তখন ম্যামোগ্রাম করতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত বিলো 35 আমরা প্রথমে ম্যামোগ্রামটা রিকমেন্ড করি না, ঠিক আছে? আর অ্যাবাভ 35 ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড বোথই রিকমেন্ড করি, প্লাস মাইনাস বায়োপসি, ঠিক আছে? ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, হাউ টু ট্রিট এ পেশেন্ট ডিউরিং অ্যাডভান্স স্টেজ অফ কার্সিনোমা ব্রেস্ট এট প্রেগন্যান্সি স্টেজ? থ্যাংক ইউ স্যার। খুব কমপ্লেক্স প্রশ্ন করেছো। প্রথমত হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, প্রেগন্যান্সিতে ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু খুব রেয়ার, খুব বেশি দেখা যায় না, বাট ইট হ্যাপেন্স। এবং আমি আমার ইউকে এখানকার আমি লাইফ টাইমে দেখেছি যে 4টা বা 5টা পেশেন্ট পেয়েছি এই 20 বছরে, ইভেন আমার কারেন্ট হসপিটালে। সুতরাং ইজ নট দ্যাট কমন, কিন্তু এটা পেতে পারে। এবং এখানে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ক্যান্সারটা ধরা পড়ে তখন কিমোথেরাপি দেওয়াটা রিস্কি, কারণ বেবিটার ডেভেলপমেন্টে ফর্মেশনে যে ডেভেলপমেন্ট অ্যানোমালি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ইভেন রিস্ক অফ মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি। পরে সেকেন্ড ট্রাইমেস্টারের পরে থেকে কিন্তু কিমোথেরাপি দিয়ে ক্যান্সারটাকে শুরু করে দেওয়া যায়, তারপরে সার্জারি করা যায়, অথবা তখন সার্জারিও করা যায়। সার্জারি করা যায় যে কোনো ট্রাইমেস্টারে, কিন্তু পেশেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিলিং করতে হবে এবং ডেফিনেটলি ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে কনফার্ম করতে হবে ক্যান্সারটা। এবং যদি সার্জারি করার প্রয়োজন হয়, আগে বলতো, বেশিরভাগ ক্ষেত্রে বলতো যে মাস্টেক্টমি করে ফেলা উচিত, কিন্তু আমরা অনেক পেশেন্ট আমরা এখানেও করেছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, স্মল ক্যান্সার ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করেছি, তারপর প্রেগনেন্সিটা কন্টিনিউ করেছে, বাচ্চা হয়ে যাওয়ার পরে রেডিওথেরাপি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ইট ইজ পারফেক্টলি ফিজিবল। তার পরবর্তীতে অন্যান্য ট্রিটমেন্ট বেসড অন দ্য হিস্টোলজি। আর কিমোথেরাপির কথাটা বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে কিন্তু কিমোথেরাপি দেওয়া যায় টু ডাউন স্টেজ দ্য ক্যান্সার, দেন ইউ ক্যান ডু সার্জারি, or you can do surgery upfront, আগে সার্জারি করে পরে বাকি কেমোথেরাপি দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পর রেডিওথেরাপি দেওয়া যায়। কিন্তু যদি এটা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, এটা একটা বিগ চ্যালেঞ্জ, কারণ ক্যান্সারটা যদি স্টেজিং করা দেখা যায়, স্টেজিং করা সম্ভব, মানে একটু কেয়ারফুলি স্টেজিং করা সম্ভব করা যায়। যদি দেখা যায় ক্যান্সারটা লিভারে বা লাঙে চলে গেছে, দেন ইট ইজ এ ম্যাটার অফ লাইফ এন্ড ডেথ। ওই সময় কেয়ারফুল কাউন্সিলিং করাটা খুবই জরুরি, যে প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে কি করবে না, ইটস এ চয়েস। কারণ অনেক সময় পেশেন্টের চয়েসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে, যে সে হয়তো ভাববে যে আমি আমার একটা সন্তান রেখে যাচ্ছি দুনিয়াতে, অথবা কেউ কেউ এরকম ভাবে চিন্তা করে যে না, মাই লাইফ কামস ফার্স্ট। সো এটা একটা ইন্ডিভিজুয়াল চয়েসের উপর ডিপেন্ড করতে হবে, কাউন্সিলিং এর উপর। এটা তোমাকে বুঝতে হবে সে কিভাবে অ্যাক্টিভ ট্রিটমেন্টটা চাচ্ছে, প্রেগনেন্সিটা টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে অ্যাক্টিভ ট্রিটমেন্টে চলে যাবে কিনা, যদি এটা ফার্স্ট ট্রাইমেস্টারে ধরা পড়ে। আর যদি পরবর্তীতে ফার্স্ট ট্রাইমেস্টার পরে, তাহলে তো কিমো তো এমনিও দেওয়া যায়, এবং সেটাতে কিন্তু যদি মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, সেটাও তো ইট উইল ওয়ার্ক। এবং পরবর্তীতে ফার্দার স্টেজিং করে ফার্দার ট্রিটমেন্ট গুলো ইনিশিয়েট করা যাবে ওয়ান্স দ্য বেবি ইজ বর্ন। সুতরাং এটা ডিপেন্ড করে কে কিভাবে কোন সিনারিওতে প্রেজেন্ট করছে। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে, জি ম্যাম। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে স্যারদের ওখানে প্রেগন্যান্সিতে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে অনেক লেস কমন, আমাদের এখানেও লেস কমন, কিন্তু আমার মনে হয় যে স্যারদের মতন এত রেয়ার না। কারণ হচ্ছে স্যারদের একটা রেগুলার হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং এর একটা প্রসেস আছে। তারা যখন প্রেগনেন্ট হচ্ছে তারা প্ল্যান করে, তারা ইনভেস্টিগেট করে, তারা দেখে, তারপরে তারা প্রেগনেন্ট হয় বা স্ক্রিনিংটা রেগুলার করায়। সেখানে আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের একে তো আর্লি স্টেজে মানে প্রেগনেন্সি সরি ক্যান্সার হচ্ছে আর্লি এজে 35-30, সেখানে আবার আমাদের যখন একটা মা সেখানে আবার আমাদের এখানে একটা মা হচ্ছে সেকেন্ড বেবি যখন নিচ্ছে তখন 33 বা 35 ইয়ার্স হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু তার ব্রেস্টের কোনো ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে করে নাই। সে হয়তো যখন প্রেগনেন্ট হয়েছে তখন কিন্তু তার ব্রেস্টে অলরেডি ক্যান্সার ছিল বিফোর প্রেগনেন্সি। দ্যাটস ওয়াই প্রেগনেন্সির সময় ক্যান্সারটা কিন্তু এত রেয়ারও না, কিন্তু আমাদের মায়েদের অজ্ঞতার জন্য। আমাদের গাইনোকোলজির কেউ যদি শোনেন বা গাইনোকোলজিতে কেউ যদি যায়, তাহলে আমার মনে হয় 30 পরে যে মারা প্রেগনেন্ট হতে চায় তাদের একবার হলো ব্রেস্টের চেকআপটা করিয়ে নেওয়া উচিত। ধন্যবাদ ম্যাম এত সুন্দর ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, স্টেজিংটা কখন করা বেটার, মানে বিফোর সার্জারি অর আফটার সার্জারি, যদি একটু এক্সপ্লেইন আর করতেন। একটু বলুক, আমি তারপরে বলবো। জি স্যার, স্যার যদি বলতেন। আমি দেখেছি কি করা হয়, অনেকেই ঢাকাতে একটি কমন প্র্যাকটিস, এফএনডিসি করে একটু ক্যান্সার সেলফে পেলো,
প্রথম কাজ হচ্ছে সিটি স্ক্যান করবে, বোন স্ক্যান করবে আর পেট স্ক্যান করতে দিবে। গেল এক গাদা পয়সা নষ্ট করা। এটার যে ইন্ডিকেশন, তার স্টেজিংটা কেন করতে হবে, কি বেনিফিট, কোনো ইনফরমেশন নাই, জাস্ট ব্লাইন্ডলি করে দিল। সুতরাং আমাদের একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, যে কোনটা আসলে আমরা সত্যি সত্যি করাটা জরুরি কি জরুরি না। আমাদের যেটা দরকার, ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড কোর বায়োপসির মাধ্যমে সমস্ত ইনফরমেশন ইনক্লুডিং ইমিউনোসাইটোকেমিস্ট্রি, এটা যখন হাতে আসবে, দেন ইউ ডিসাইড তুমি কোন দিকে যাবে। যদি লিম্ফ নোড পজিটিভ আসে এফএনসি করে অ্যাক্সিলাতে, তখন স্টেজিং করার রোলটা রয়েছে অ্যানি ট্রিটমেন্ট এর আগেই, কিমোথেরাপি হোক আর সার্জারি হোক। তখন সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস এন্ড বোন স্ক্যান করাটাই এনাফ সাফিসিয়েন্ট। এবং যদি ওখানে কোনো আরো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, ফার্দার স্টেজিং ইনভেস্টিগেশন করা যেতে পারে, দ্যাট ইনক্লুডস এমআরআই অর পেট স্ক্যান। এখন এটা ডিপেন্ড করছে কোন পেশেন্টের। সুতরাং ব্লাইন্ড স্টেজিং করাটা আমি আমাদের কোনো রিকমেন্ডেশনে নেই, কোনো গাইডলাইন্সে নেই, এবং ইট শুড বি অ্যাভয়েডেড। কল্পনা, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নিডের উপর, যদি অ্যাক্সিলারি মেটাস্টেসিস কনফার্ম হয় আল্ট্রাসাউন্ড কোর বায়োপসির মাধ্যমে, অথবা আল্ট্রাসাউন্ডে বলছে যে অনেকগুলো সাসপিশিয়াস লুকিং নোডস আর হাতে পাওয়া যাচ্ছে, দেন স্টেজিং করাটা জরুরি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো পেশেন্টকে যদি নিয়ার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি প্ল্যানিং করা হয়, তখন বগলে বা অ্যাক্সিলাতে লিম্ফ নোড পজিটিভ থাকছে না থাক, এমআরআই ব্রেস্ট, সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস এন্ড বোন স্ক্যানিং, এগুলো করাটা একটা রুটিন প্র্যাকটিস, so that you can see if there is any changes কিমোর পরে, সেটাকে আবার পরে চেক করে you can compare it. নাফিসা কিছু অ্যাড করবে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশের ট্রেন্ডটা, আমাদের যেটা আমাদের জুনিয়র ছেলে মেয়েদের যেটা পড়ানো হয়, প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো ক্যান্সার, নট অনলি ব্রেস্ট, একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, এরপরে যেটা ডিমান্ড করবে সেটা হচ্ছে স্টেজিং ইনভেস্টিগেশন গেল। বাট সব রোগীর কি না, ব্রেস্টের ক্ষেত্রে এখন আসা যাক, যে ক্যান্সারটা অ্যাক্সিলাতে যায় নাই সে রোগীর আমরা এই সিটি স্ক্যান, পেট স্ক্যান করায় না, কিন্তু যে রোগীটার ক্ষেত্রে অ্যাক্সিলাতে ক্যান্সার গিয়েছে তাকে অবশ্যই এটা করতে হবে। এখন আসা গেল যে আরেকটা স্টেজ, আমাদের ইভেন পোস্ট গ্রাজুয়েশনে একটা কোশ্চেন করে, বাচ্চাদেরও করে, 5th ইয়ার স্টুডেন্টকে এক্সামিন করছে, লঙ্কে স্যার ব্রেস্ট দেখছো, অ্যাক্সিলা দেখছো, এই রোগীর স্টেজ বলো। আমার মনে হয় ফরিদ স্যার আপনি বলেন তো, রোগীর একটা ব্রেস্টে হাত দিলেন, একটা চাকা পেলেন, অ্যাক্সিলাতে হাত দিলেন, এর স্টেজিং কি? ফরিদ স্যার বলবে আমি জানি না। ফরিদ স্যার যদি না জানে, আমার 5th ইয়ার স্টুডেন্ট কোত্থেকে, আকাশ থেকে কোথা থেকে বলবে যে এই স্টেজ কি? কিন্তু ওদেরকে এই স্টেজটা জিজ্ঞেস করা হয়। এটা আমাদের দেশে স্যাররা তৈরি করছে, তাদের মতন কে তৈরি করছে আমি জানি না, কিন্তু একটা রোগীর ব্রেস্টে হাত দিয়ে আসলে স্টেজিং এটা জিজ্ঞেস করা, এই জন্য কোশ্চেনটা করছে। ক্লিনিক্যালি একটা রোগীর স্টেজিং বলা যায় না। একটা ব্রেস্টের টিউমারটা এরকম ছোট দেখে মনে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা একটা ট্রিপল নেগেটিভ, সেটা একটা গ্রেড 3, ইভেন দেখা যাচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। সুতরাং এই রোগীটা 2 সেন্টিমিটার টিউমার হলে এত খুশি হওয়ার কিছু নাই। কিন্তু আবার দেখা যাচ্ছে একটা রোগী 3 সেন্টিমিটারের টিউমার, কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলিতে খারাপ হিস্ট্রি নাই, গ্রেড 1, আবার হচ্ছে ইয়ারপিআর পজিটিভ, হার্ট টু নেগেটিভ, তার অ্যাক্সিলাতে কোনো ক্যান্সার যায় নাই। এই রোগীর জন্য তো আমি মহা খুশি হয়ে যাব। বাট এই ইনফরমেশন গুলোকে একটা স্টুডেন্ট লং কেসে পেস্টে হাত দিয়ে এই কথা বলতে পারে? সুতরাং অ্যাকচুয়ালি যেটা ফরিদ স্যার জানে না, যেটা আমি জানি না, সেটা আসলে আমার স্টুডেন্টকে আমি যখন কোশ্চেন করি, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কোনো কোশ্চেন হলো না। এখন আসা যাক যে স্টেজিংটা আসলে কি। আসলে স্টেজিংটা হচ্ছে যে আমরা টিএনএম স্টেজিং বলি, টিউমার, তারপরে লিম্ফ নোড আর মেটাস্ট্যাটিক। আচ্ছা, টিউমার আর লিম্ফ নোডটা যাও বা আল্ট্রাসাউন্ড এগুলো করে কিছু বোঝা যায়। আসলে ফাইনাল স্টেজিংটা আসে হচ্ছে প্রথম লাস্ট অপারেশন করার পর অরিজিনাল টি আসে, অরিজিনাল এন আসে, এবং লাস্টলি তার আগে হয়তো আমাদের গ্রেড আসে, ইয়ারপিআর স্ট্যাটাসটা আসে। তাহলে ফাইনালি আমাদের স্টেজিংটা দাঁড়ায় হচ্ছে ওখানে, এবং এরপরেও আসছে যে আমাদের কোথাও ছড়িয়েছে কিনা এগুলো যখন আমরা করি। তাহলে স্টেজিং যদি আমি আমার একটা স্টুডেন্টকে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখেই বলতে বলি, কিংবা আমার স্টুডেন্টকে শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে করতে বলি, তাহলে আসলে খুব মানে কথাটা আসলে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমি জিজ্ঞেস করতে পারি তুমি টিউমারটা বলো, তুমি অ্যাক্সিলাতে কি পেয়েছো সেটা বলো, এরপরে কি কি করবা। আবার সব ইনভেস্টিগেশন হয়ে গেছে, অপারেশন হয়তো হয় নাই, সেক্ষেত্রে আমরা তাও একটু বলতে পারি যে এরকম আছে, বাট স্টেজ চেঞ্জ হতে পারে। ধন্যবাদ স্যার। আমি কি ঠিক বলেছি স্যার? না, পাস করেছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম এক্সপ্লেনেশনের জন্য। স্যার ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল যে এফএনএসসি আপনারা যে সাজেস্ট করলেন যে এটা করা উচিত না বা এটা প্র্যাকটিস করা উচিত না, তাও এত বেশি কেন প্র্যাকটিস করা হচ্ছে? এটার মানে সুবিধা যদি বলতেন, বা কেন সবাই বেশি প্রিফার করে আগে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। একটা হচ্ছে যে
এককালে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা মানেই ছিল মাস্টেক্টমি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। তাহলে তো তোমার টিউমার বায়োলজি জানার দরকার নাই, ইআরপি আর হার্ট কিছু দরকার নাই, জাস্ট এফএনসি করে ক্যান্সার সেল পাইলা, স্ট্রেট ওয়ে থিয়েটারে শোয়াই দিলা, মাস্টেক্টমি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করে ছেড়ে দিলা। তারপরে এই পেশেন্টের লাইফে কি হলো, সাইকোলজিক্যাল কি নেগেটিভ ইম্প্যাক্ট হলো, ওভার ট্রিটমেন্ট হলো, অ্যাক্সিলারি লিম্ফেডিমা, অ্যাক্সিলারি আননেসেসারি ক্লিয়ারেন্সের কারণে হতে পারে তার 80% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু নোড নর্মাল থাকে, অন্তত ইউকে তে। তো আমরা তো এখানে সেন্ট্রাল বায়োপসি করছি প্রায় অলমোস্ট 18 ইয়ার্স 17 ইয়ার্স। তাহলে এই যে ওভার ট্রিটমেন্ট গুলো হচ্ছে, এই যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো হচ্ছে, এগুলো তো আমরা কেয়ার করলাম না। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই কারণে এককালে এফএনসি করা হতো, কিন্তু এখন তো আমাদের টিউমার বায়োলজির বিহেভিয়ারের উপর ট্রিটমেন্ট প্ল্যান কত চেঞ্জ হয়ে গেছে। ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হাজার রকমের থেরাপি চলে আসছে। এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে চাই, সঠিক চিকিৎসা দিতে চাই, তাহলে কোর বায়োপসির মাধ্যমে সঠিক ইনফরমেশন গুলো আপফ্রন্ট আমাদের হাতে নিতে হবে। সেটা এফএনসি তে কখনোই সাকসেসফুলি কনফিডেন্সের সাথে ইনফরমেশন গুলো আমরা হাতে পাবো না। তাহলে আমাদের কেন এফএনসি করব? আর ওই যেটা বললাম সোনোলজিস্ট, তুমি যদি দেখো 100টা সোনোলজি রিপোর্ট বের করো, আমি তোমাকে গ্যারান্টিতে বললাম 99টাতে লেখা থাকবে এফএনসি রিকমেন্ডেড। আমার কোশ্চেন হচ্ছে হোয়াই, কেন? তুমি যদি সাসপেক্ট করো এটা একটা সাসপিশিয়াস কিছু, ইউ শুড রিকমেন্ড কোর বায়োপসি। এটার আরেকটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু কোর বায়োপসির ফ্যাসিলিটিটা বা ট্রেনিংটা না থাকার কারণে এটা অ্যাভেলেবলও না। এইটা একটা কারণ থাকলেও থাকতে পারে। কিন্তু আমি বলবো যে এটা তো আমাদের শর্টকামিংস যে আমরা কোর বায়োপসি করতে পারছি না। তাহলে এটা আমাদের উচিত কিভাবে এটাকে সব জায়গায় ট্রেনিংটা দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, অ্যাটলিস্ট প্রতিটা সরকারি হসপিটালে বা বড় বড় প্রাইভেট হসপিটালে এই ফ্যাসিলিটি গুলোকে ডেফিনেটলি অ্যাভেলেবল করার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমি স্নেহাই। অ্যাড করতে চাই জি কল্পনার জি ম্যাম। কথাই। এফএনসি কেন হচ্ছে, কেন কোর বায়োপসি হচ্ছে না? প্রথম কথা স্যার বলে ফেলেছে যে এক্সপার্টই নাই, না আমার আছে, না আমার রেডিওলজিস্টের আছে, না আমার প্যাথোলজিস্টের আছে। এটা গেল এক্সপার্টি। দ্বিতীয় গেল কস্টিং, রুগীদের এবং ডাক্তারদের। একটা এফএনসি করতে 1300-1400, খুব বেশি হলে 1500 টাকা লাগে, কিন্তু কোর বায়োপসি করতে 15,000 টাকা লাগছে, বা কোথাও 12,000, 14,000, 15,000, আর আল্ট্রাসাউন্ড গাইডেড হলে 20,000। এই কস্টটা হচ্ছে রুগীরা দিতে চায় না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমি কোর বায়োপসি করতে জানি না, আমি একজন সার্জন, আমি এটা করতে জানি না, করতে হলে আরেক সার্জনের কাছে পাঠাবো, সুতরাং রুগীটা ভেগে যাবে। দ্যাটস এই ভয়ে একটা সার্জন জেনেও রুগীকে এটা করতে দেয় না। দ্বিতীয় কথা, যদি বলে যে না এগুলো কোনো সমস্যা না, তাহলে বলবো তার জ্ঞানের এবং তার হচ্ছে ওই যে বিশেষজ্ঞ লিখেছে ঠিক, আসলে সে বিশেষভাবে অজ্ঞ যে কাকে কোর বায়োপসি বলে। আচ্ছা কল্পনা, উইথ ইউর পারমিশন আমি একটা কোশ্চেন অ্যান্সার দিতে চাই। ইশরাত শারমিন ইন্তা লিখেছে, ইশরাত শারমিন ইন্তা লিখেছে ওর টুইন সিস্টার ডায়াগনোজ উইথ সিএ ব্রেস্ট 4th স্টেজ, এবং ওটা রিস্টা বলেছে যে যেই পেশেন্টের কথাটা ইশরাত বলছে, টুইনদের ক্ষেত্রে যদি কেউ একজনের মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার পাওয়া গিয়েছে, তাহলে আমি অবশ্যই বলবো যে আদার সিস্টারকে একটা ইভালুয়েট করা উচিত। একটা ব্রেস্ট সার্জনের কাছে যে ফিজিক্যাল এক্সামিনেশন, ফুল রিস্ক অ্যাসেসমেন্ট করার পরে একটা যদি ইয়াং পেশেন্ট হয় তাহলে আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই, আর যদি 35 এর উপরে হয় তাহলে ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড বা আপসি এই জাতীয় কিছু একটা করতে হবে। এবং মোর ইম্পর্টেন্টলি এই পেশেন্টের টুইন সিস্টার যে রয়েছে তাকে একটা জেনেটিক টেস্টও করতে দিতে হবে। যদি পেশেন্ট ক্যান অ্যাফোর্ড করতে পারে, অবশ্যই আমি বলবো তার জেনেটিক টেস্ট করাটা খুব জরুরি। আমি আশা করছি সেই টুইন সিস্টারের 4th স্টেজ ক্যান্সারটা যথাযথ চিকিৎসার মাধ্যমে যতটুকু ভালো থাকতে পারবে এই কামনাটাই রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার এন্ড ম্যাম এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। আরেকটা কোশ্চেন ছিল, ইউজুয়ালি হচ্ছে কি বায়োপসির জন্য অনেকেই যেতে চায় না, যে একবার বায়োপসি করবে, অপারেশনের থিয়েটার পর্যন্ত যাবে, দেন ওটা টেস্ট আসার পরে আবার নেক্সট কি ট্রিটমেন্ট দিবে অপারেশন। এই ক্ষেত্রে অনেকেই লাইক ট্রাই করে যে মাস্টেক্টমি ফার্স্টেই করে ফেলতে। এই যে ওভার ট্রিটমেন্ট সম্বন্ধে আর কি কি টাইপের হয়, এটা যদি একটু ডেসক্রাইব করতেন তাহলে আমাদের নিউ জেনারেশনের কাছে এই জিনিসগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতো, যে কখন আমি করব না, কখন করব এই জিনিসটা। থ্যাংক ইউ স্যার। নাফিসা তুমি একটু শুরু করবে? পেশেন্টরা তো অনেক কিছুই চায়। পেশেন্টরা এসে বলে যে আমি হচ্ছে ওষুধে ভালো হবো, আমার ক্যান্সার, আমি ওষুধে ভালো হব। পেশেন্ট চাইবে যে আমি কালকে অপারেশন করে ফেলবো। পেশেন্ট অনেক কিছুই চাইবে। পেশেন্টরা
আবার অনেকে আছে না আমি হচ্ছে 2 বছর পরে করবো। আজকে আমার একটা পেশেন্ট বলছে আমি দেরি করতে পারি কতটুকু, আমি কতটুকু চান 1 বছর পরে করতে চাই। পেশেন্ট অনেক কিছুই চাইবে। পেশেন্ট আমার কাছে আসছে কনসালটেশনের জন্য, আমি তার অপারেশন করতে, আমরা ডাক্তাররা বিশেষ করে সার্জনরা আমরা যদি মনে করি আমার চেম্বারে যে রুগীটা ঢুকছে সেই রুগীটারে আমি অপারেশন করব, তাহলে হবে না। আমাকে মনে করতে হবে আমি যখন চেম্বারে বসেছি তার মানে আমি রুগীর সাথে কনসাল্ট করব, কনসালটেন্সি করছি, এটা মাথায় রাখতে হবে। আমি রুগীকে পরামর্শ দিচ্ছি, আমি সর্বোচ্চ বড় ঠিক মানে পরামর্শটা রুগীকে দিব, সে তার অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে কাজটা করবে। এখন রুগীরা চাইলো যে এফএনসি করে সে ম্যাস্টেকটমি করে ফেলবে, আর আমি সেটা করে ফেললাম, রুগীও গাধা আমিও গাধা হতে পারি না। আমি কিন্তু বিশেষজ্ঞ, আমার নামটার কিন্তু একটা মূল্য আছে, আমি একটা ডিগ্রি নিয়েছি, আর এটা একটা মূল্য আছে। সো পেশেন্ট কি চাইলো সেই জন্য চিকিৎসা হবে না। তাহলে তো কেউ এসে টাকা দিয়ে যদি বলে যে অকল্পনাকে খুন করো আমি যে করে দিয়ে আসলাম, তাহলে কি পেশেন্ট চাইলে আমি তাই করবো? নো, পেশেন্ট যা চাইলো সেটা না, পেশেন্ট আসছে কনসাল্ট করতে, আমি সে পেশেন্টকে কনসাল্ট করবো যে তোমার এখন এই এই এই। আমরা যদি মনে করি যে আমরা চেম্বারে বসে ফর কনসাল্ট তাহলে হবে, আর ওটিতে যাই ফর অপারেশন। ধন্যবাদ ম্যাম এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। স্যার কি আর কিছু অ্যাড করতে চান এখানে? না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার এন্ড ম্যাম। তাহলে এক্ষেত্রে আমরা কি তাহলে নেক্সট সেশনের দিকে চলে যেতে পারি? যে আমাদের একটা কুইজ সেশন ছিল স্পেশাল এই প্রোগ্রামকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে, ওই ক্ষেত্রে চলে যাওয়া যাক। আমাদের পার্টিসিপেট যারা আছে তাদের জন্য বলে রাখি যে একটা কুইজ আমাদের এখন হবে, যেটা হচ্ছে যে বিজয়ী 5 জনের জন্য স্পেশাল গিফট রয়েছে। যারা যারা পার্টিসিপেট করতে চান এখন হচ্ছে স্যার কুইজটা দিয়ে দিবেন। স্যার তাহলে আমরা কুইজটা শুরু করি। ধন্যবাদ স্যার। কুইজে কি আমি পার্টিসিপেট করব? ম্যাম আপনার মনে হয় শেয়ার স্ক্রিন অন করা, মানে স্ক্রিন। তুমি শেয়ার স্ক্রিন অন করেছো না? অফিসার অফ করো। কি দেখাচ্ছে? মানে সবগুলো ফ্রেমিং একসাথে দেখাচ্ছে ম্যাম, আমি মানে কিছু করি নাই তো। একসাথে। আচ্ছা স্যার কি শেয়ার স্ক্রিন অন করতে পারছেন? আমি তো শেয়ার স্ক্রিন অফ করেছি। আর তুমি শেয়ার করবে না কোশ্চেন গুলো? কল্পনা, কোশ্চেন গুলো স্যার তুমি শেয়ার করবে না নাকি আমার করার কথা ছিল? স্যার আই থট আপনারা স্লাইডের মধ্যে শেয়ার করবেন। আমি না ভুল হয়ে গেছে, ওগুলো যে শেয়ার করা হয় না, আমি ভেবেছি ওটা তোমাকে দেওয়া হয়ে গেছিল। ওই যে 5টা কোশ্চেন আমরা চুজ করলাম, ও তুমি কপি পেস্ট করে শেয়ার করতে পারবে? জি স্যার। পারবে? স্যার আমি শেয়ার স্ক্রিন দিয়ে লাইক মেসেজটা ইয়ে করতে পারবো, বাট এটা কতটুকু যৌক্তিক হবে I don't know. স্যার আমি কি ট্রাই করবো যে কোশ্চেন গুলো দেওয়ার? 2 মিনিট। স্যার আমি তাহলে শেয়ার স্ক্রিন অন করে কোশ্চেন গুলো শো করতে পারবো? কোথায় অ্যানসার দিবে Please. ইউ সবাই? অ্যালাউ মি। এটা কিভাবে ম্যাম অ্যানসার কমেন্টে দিবে। কমেন্ট? কমেন্টে কমেন্টে কল্পনাকে সেপারেটলি করে দিলে হয় না, প্রাইভেটলি? সেটা করলেও হয়। কিংবা চ্যাট বক্সে করবে? দিতে পারে। হয়তো কল্পনার সাথে নাই, চ্যাট বক্সে করুক। না স্যার অনেকে লাইভেও দেখছে, কমেন্টেই করুক, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে, সমস্যা নেই, প্রাইভেটলিও করতে পারবে। কারণ দেখি সবাই তোমার প্রশ্নগুলো। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। স্যার কোশ্চেন
প্রথম দুটো উপরে দেখা যাচ্ছে। স্যার আমি কি লাউডলি বলবো অর দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে, তুমি একটু বলো। Okay. First question was 65 years female patient presented with breast carcinoma, which is ER negative and PR negative, but HER2 positive. She had neoadjuvant therapy and surgery. What post-op regimen you give as adjuvant? এখানে হচ্ছে চারটা ড্রাগের নাম আছে। ফার্স্ট ওয়ান ইজ tamoxifen and FAC chemotherapy. তারপর হচ্ছে ট্রানজুম্যাব, দেন ডুয়েল HER2 ব্লকার ট্রানজুম্যাব প্লাস পার্টুজুম্যাব। এটা ছিল ফার্স্ট কোশ্চেন। আমি তাহলে সেকেন্ড কোশ্চেনের দিকে মুভ করছি। আচ্ছা, কোশ্চেন গুলি করে দেখতে পাচ্ছে সবাই? আমি ঠিক ক্লিয়ারই দেখতে পাচ্ছি না কেন? জি স্যার, দেখা যাচ্ছে কোশ্চেন। ঠিক আছে, দ্যাটস গুড। নেক্সট কোশ্চেনটায় যাও। Next question is, what is the correct statement about the treatment of carcinoma breast? Only stage 1 has curative treatment. Then petty mastectomy doesn't remove pectoralis major muscle. Third option is, simple mastectomy involves removal of whole breast and axillary clearance. Fourth option is, tamoxifen should be continue at least for 2 years. And fifth option is, radiotherapy should be given to axilla and chest wall and breast if SND is positive instead of axillary clearance. That was the second question. আমি থার্ড কোশ্চেনের দিকে মুভ হচ্ছি। একটু সময় দাও কল্পনা, 2 Okay. সেকেন্ড সময় দাও, মানুষ পড়ুক। পল সজীব একটা অ্যান্সার করেছে সি, মেবি ফার্স্ট কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন একটা এসেছে ডুয়েল HER2 ব্লকেজ, বাট সবগুলো একসাথে করলে বেটার হয়। সবাইকে একটু বলে রাখলাম, সবগুলো কোশ্চেন একটু আনসারটা সেভ করে রেখে একসাথে আনসারটা করলে বেটার হয়। জাস্ট একটা করলে প্রবলেমটা মানে সেপারেটলি যেন না করে কেউ। থ্যাংক ইউ। আমি থার্ড কোশ্চেনের দিকে যাচ্ছি। A 32 years female patient come with a lump in her breast, which seems to be cystic in ultrasonography. What is the most possible next step? Core biopsy, mammography, reassurance and discharge the patient, give her hormonal therapy, aspiration of the fluid to confirm the cyst. That was the third question. I'm going to the fourth question. A patient presented with 6 centimeter mobile mass. Only axillary lymph node are palpable and fixed, but supraclavicular lymph node not palpable, no sign symptom of distant metastasis. What is the stage of the carcinoma breast for the patient? Option 1 is stage 1, option B is stage 2, option C is stage 3A, option fourth is stage 3B, and fifth option is stage 4. Question number 4. Fifth question. Which one is the incorrect statement about carcinoma breast? Ductal carcinoma is more common than lobular carcinoma. To know the receptor status, we have to do FNSC. Lymphatics of the breast drain mostly in the axillary lymph node. In situ carcinoma doesn't cross the basement membrane. And fifth option is, early menarche, late menopause is a risk factor. That was the fifth question. This is incorrect. Sixth. A 22 years lady has presented with a history of felt a lump on her right breast
for 4 months, but not painful, no nipple discharge. On examination, the surgeon has found that the lump is about 2 centimeters in diameter in the upper outer quadrant of the right breast, which was not tender, smooth surface, mobile, firm consistency, and not fixed with the skin. What may be the most probable diagnosis? Diagnosis কি হতে পারে? 5টা অপশন আছে। First one is phyllodes tumor, second option is ductal carcinoma C2, third option is fibroadenoma, fourth option is ductal atresia, fifth option is breast abscess. That was the sixth question. And seventh and last one. Which following statement are correct? 5 options. First one, mastectomy improves survival comparing to breast conserving surgery. Second option, axillary clearance improves survival. Third option, axillary clearance has 29% risk of lymphedema. Fourth option, clinically and ultrasonically negative axillary but invasive breast cancer sentinel node biopsy is gold standard. Fifth option is type of breast cancer surgery is independent of axillary nodal status. লাস্ট কোশ্চেন, লাস্ট প্রশ্নটা কি সবাই পেয়েছে? 7 নাম্বার 7 hopefully. দুইটা ঠিক স্যার অ্যান্সার। আমি কি রিপিট করব? লাস্ট Yes, এটা sir. আবার রিপিট করো। পেয়েছে এবং হচ্ছে আনসারও আসছে স্যার। আচ্ছা, সবাইকে উনি কাইন্ডলি বলেছে বলবো আনসার গুলো 2, 3, একসাথে 4 দেওয়ার নাম্বার জন্য। পাইনি। কল্পনা, জি স্যার। উম্মে বলেছে 2, 3, 4 পাইনি, মানে কি? তুমি কোশ্চেন গুলো আবার রিপিট করবে? ওকে। মানে Second স্ক্রিনে question দেখার was, জন্য। হ্যাঁ, ওরা কি স্ক্রিনে 2 দেখতে and পাচ্ছে? 3 is in the screen. 2 was, which one is the correct statement about the treatment of CA breast? Only stage 1 has curative treatment. Petty mastectomy doesn't remove pectoralis major muscle. Simple mastectomy involve removal of whole breast and axillary clearance. Tamoxifen should be continue at least for 2 years. And fifth option is radiotherapy should be given to axilla and chest wall and breast if SND is positive instead of axillary clearance. That was the second question. Third and fourth is on screen. তুমি SND বলতে মিন করেছো SNB, সেন্টিনেল নোড বায়োপসি, রাইট? Biopsy, sorry sir, SNB হবে, ঠিক আছে, আমি ডি দিয়েছি। জি স্যার, sentinel node biopsy. ঠিক আছে। Then third question ছিল 32 years female patient come with lump in her left breast which seems to be cystic. In ultrasonography, which is the most possible next step? Core biopsy, mammography, reassurance and discharge the patient, give her hormone therapy. Fifth option is aspiration of the fluid to confirm the cyst. That was the question number third. Fourth question is staging. A patient presented with 6 cm mobile mass, only axillary lymph node are palpable, fixed, but supraclavicular lymph node not palpable, no sign of distant metastasis. Which stage of the carcinoma breast for this patient? Stage 1, stage 2, stage 3A, stage 3B, or stage 4? আচ্ছা, আমি কি Sir, সবকটা আমরা প্রশ্ন দিয়ে দিয়েছি? চ্যাট বক্সে সবকটা প্রশ্ন দিয়ে দিয়েছি। ওটা দেখে চ্যাট বক্সে 7টা প্রশ্ন দেওয়া আছে, মানে পেয়ে আমি খুঁজে পাইছি। তারপরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেভাবে হয় সেপারেটলি দাও, উই উইল অ্যাসেস এন্ড দেন আমরা জানিয়ে দিব। কল্পনা,
জি স্যার, কারেক্ট অ্যান্সার যারা যারা দিতে পারবে ওদেরকে জানিয়ে দিও, এবং ওদেরকে ওদের অ্যাড্রেস গুলো নিয়ে নিয়ে রেখে ওই পোস্ট করে দিও ওদের যে গিফট যেটা, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আর যারা যারা অ্যান্সার দিছে ওদের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে তোমার কাছে, কে কোনো ডিটেলস, অ্যাড্রেস? জি স্যার, এখানে যারা দিয়েছে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আমি নাম আমাদের এক্সেস এর আছে, তো সমস্যা হবে না। আর কমেন্ট গুলো আমার কাছে আছেই। রিফারিফা আচ্ছা, ঠিক আছে। দিয়েছে, মুসা দিয়েছে, এখন ঠিক হয়েছে কিনা আমি জানি না। সবাই যদি একটু মানে লিখে দিত। পল সজীব দিয়েছে। আচ্ছা, এগুলো এটাকে আমরা পরে আবার অ্যানাউন্স করি। আজকে কি অ্যানাউন্স করতে হবে নাফিসা? সবার অ্যান্সার গুলো আসুক, আজকে অ্যানাউন্স না হোক, আমরা আজকে না সবাই হোক। অ্যান্সার গুলো দিলে, সবাই অ্যান্সার গুলো কারেক্ট করার পরে তারপরে কারেক্ট অ্যান্সার যারা পেয়েছে আমরা কালকে এটা অ্যানাউন্স করি কে ঠিক হয়েছে না হয়েছে। জি ম্যাম, আমরা দরকার হলে নেক্সট সেশনে এটা নিয়ে ডিসকাশন করে নেবেন স্যার, যদি করতে চান। ওকে, তাও ভালো হ্যাঁ, হয়। বেস্ট হয়। মানে আর আনসার যাদের গুলো অ্যান্সার বা গুলো যদি দিয়েছে একটু এক্সপ্লেইন করতেন স্যার, তাহলে অনেক হ্যাঁ, ইয়ে হয়ে যায়। ওটা আমরা নেক্সট সেশনে ওটা করব। নেক্সট সেশনে। তারপরে সাথে সাথে যারা যারা উইনার ওদের নামগুলো বলে দিব, আর ওদের গিফট গুলোকে আমরা অবশ্যই। পোস্ট করে দিব। জি স্যার। ঠিক আছে, অন দ্যাট নোট আর কিছু? আজকে আমরা অনেক লম্বা প্রোগ্রাম হয়ে গেছে, সরি। এখানে অনেকে শুধুই- জয়েন করে আছে, তারা যদি কেউ কিছু বলতে চায়, যারা ভিতরেও জয়েন করে আছে, কোশ্চেন করতে চায়, করতে পারে, নাহলে শেষ করব। যারা জয়েন করে আছে, শশী, কুমকুম, কানিতা, তৃপ্তি, মুসা, রিফা, অনেকে আছে। আর কোশ্চেন না থাকলে আমরা আজকে যাই, অনেকক্ষণ প্রোগ্রাম হয়েছে। জি ম্যাম, অলরেডি 12টা বেজে গিয়েছে। তাহলে আমরা থ্যাংক ইউ ভেরি আজকের মাচ। জন্য শেষ করে দিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার এন্ড ঠিক ম্যাম, আছে। আপনারা এত সুন্দর আমাদের জন্য অনেক সময় বের করে অ্যাকচুয়ালি এরকম প্রোগ্রামের জন্য আসেন। এজন্য আমরা আসলে অনেক টাইপের কনসেপশন ক্লিয়ার হয়। আমরা এরকম সেশন গুলোর মাধ্যমে আবার আপনাদেরকে আশা করবো ইনশাআল্লাহ নেক্সট উইক। তাহলে আমরা বিদায় নিয়ে নিই সবার থেকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার ম্যাম। ওয়ালাইকুম সালাম।